আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা দেখব হচ্ছে কম্পিউটার ফান্ডামেন্টাল কোর্সের চ্যাপ্টার 5 যেটা বলা আছে ডিজিটাল সিকিউরিটি, এথিক্স অ্যান্ড প্রাইভেসি নিয়ে। তো এই চ্যাপ্টার অবজেক্টিভকে আমরা যদি একটু খেয়াল করি, এই চ্যাপ্টার আমরা কী শিখব। এখানে আমরা ডিজিটাল সিকিউরিটি রিস্কের বিভিন্ন টার্ম এবং বিভিন্ন টাইপসের সাইবার ক্রিমিনাল তাদের সম্বন্ধে জানব। এছাড়াও জানব বিভিন্ন ধরনের ইন্টারনেট এবং নেটওয়ার্কের অ্যাটাক এবং কীভাবে এই অ্যাটাকগুলো থেকে আমরা সেফ থাকতে পারি সেগুলো সম্বন্ধে জানব। এছাড়াও জানব কিছু টেকনিক, যে কোন টেকনিক দিয়ে হচ্ছে আমরা আনঅথরাইজ কম্পিউটার অ্যাক্সেসকে প্রিভেন্ট করতে পারি, সেগুলো আটকাতে পারি এবং তাদের ইউজ এবং সফটওয়্যারের যে ম্যানুফ্যাকচার এবং কীভাবে সফটওয়্যারের প্রাইভেসিকে প্রোটেক্ট করা যায় সেই বিষয়গুলো আমরা এখানে এক্সপ্লেনেশনে দেখব। এছাড়া আমরা আরও ডিসকাস করব কীভাবে এনক্রিপশন করতে হয়, ডিজিটাল সার্টিফিকেট, ডিজিটাল সিগনেচার কীভাবে কাজ করে সেই জিনিসগুলো আমরা এখানে দেখব। এছাড়াও আরও দেখব যে হার্ডওয়্যার থেফটের এগেইনস্টে বা ভ্যান্ডালিজম বা ফেলিয়ার এগেইনস্টে কী ধরনের সেফগার্ড আমরা ইউজ করতে পারি সেই টার্মগুলো আমরা এখান থেকে জানব। দেন ব্যাকিং আপ, যেটা ব্যাকআপ যে নেই অ্যাভেলেবল ব্যাকআপের অপশনগুলো সম্বন্ধে আমরা জানব। দেন সেফগার্ড এবং ওয়্যারলেস কমিউনিকেশনের ক্ষেত্রে কী ধরনের রিস্ক থাকে বা কী সেফগার্ড আমরা ইউজ করতে পারি সেগুলো জানব। দেন ইনফরমেশন অ্যাকিউরেসি, ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট, কোড কন্ডাক্টস এবং গ্রিন কম্পিউটিং সম্বন্ধে কিছুটা জানার চেষ্টা করব। এবং ইনফরমেশন যে প্রাইভেসি, এইটা সম্বন্ধে আমরা এই চ্যাপ্টারে একটু ডিটেলস ডিসকাস করব। তো এই হচ্ছে আমাদের চ্যাপ্টার ওভারভিউ। তো আমরা চলে যাই যে আসলে ডিজিটাল সিকিউরিটি রিস্ক বলতে আমরা কী বুঝি। সো ডিজিটাল সিকিউরিটি রিস্ক হচ্ছে in any event or action that could cause a loss or of a damage of a computer to mobile device, hardware, software, data, information or processing capability. তার মানে হচ্ছে ডিজিটাল সিকিউরিটি রিস্ক মানে হচ্ছে এটা কোনো ঘটনা হতে পারে বা কোনো কারো কাজ হতে পারে যার মাধ্যমে কম্পিউটার লস করা বা এটাকে ড্যামেজ করা। সেটা কম্পিউটার হতে পারে, মোবাইল ডিভাইস, হার্ডওয়্যার, সফটওয়্যার, ডেটা, ইনফরমেশন, যেটাই হোক না কেন, এগুলো লস অথবা ড্যামেজ সেটা ইচ্ছাকৃতভাবে হোক বা কারো কাজের মাধ্যমে হোক, সেটাকে আমরা বলছি ডিজিটাল সিকিউরিটি রিস্ক। তো এনি ইললিগাল অ্যাক্টিভিটি, যেটা সাধারণত কম্পিউটার রিলেটেড যেসব ডিভাইস থাকে সেগুলো দিয়ে যদি করা হয়ে থাকে তাহলে এগুলোকে বলা হচ্ছে কম্পিউটার ক্রাইম। আর সাইবার ক্রাইম কথাটার মানে হচ্ছে এটা হচ্ছে অনলাইন বা ইন্টারনেট বেসড একটা ইললিগাল অ্যাক্টিভিটি। এই অ্যাক্টিভিটিটাকে যেহেতু ইন্টারনেটের মাধ্যমে হয়ে থাকে এই জন্য আমরা এটাকে বলে থাকি এটাকে সাইবার ক্রাইম। সো ডিজিটাল সিকিউরিটির কী রিস্ক আছে আমরা যদি এখানে দেখি, ডিজিটাল সিকিউরিটির অনেকগুলো রিস্ক আছে। প্রথমটা হচ্ছে যে আনঅথরাইজ অ্যাক্সেস অ্যান্ড ইউজ, যে তোমার সিস্টেম বা তোমার কম্পিউটারে সে পারমিটেড না হবে তারপরও সে ঢুকে সে ইউটিলাইজ করবে। দেন ইন্টারনেট অ্যান্ড নেটওয়ার্ক অ্যাটাকস, সিস্টেম ফেলিয়ার, ইনফরমেশন থিফট, চুরি করা, সফটওয়্যার থেফট, হার্ডওয়্যার থেফট, এই সবগুলোই হচ্ছে ডিজিটাল সিকিউরিটি রিস্কের একটা অংশ। সো ডিজিটাল সিকিউরিটি রিস্কের সাথে আসলে কারা জড়িত আমরা যদি দেখি, প্রথমে থাকে হচ্ছে হ্যাকার, তারপর হচ্ছে ক্র্যাকার, তারপর হচ্ছে স্ক্রিপ্ট কিডি, দেন কর্পোরেট স্পাইস, আনএথিক্যাল এমপ্লয়েজ, সাইবার এক্সটর্শনিস্ট অ্যান্ড সাইবার টেরোরিস্ট। তো হ্যাকার হচ্ছে কারা? হ্যাকার মূলত হচ্ছে যারা কম্পিউটারের নেটওয়ার্কটাকে ব্রেকডাউন করে কম্পিউটারের সিস্টেমের ভিতর ঢুকে কাজ করে তাদেরকে বলা হচ্ছে হ্যাকার। হ্যাকার মূলত হচ্ছে তারা জাস্ট কম্পিউটারের যে নেটওয়ার্কটা, সেই নেটওয়ার্কটা যে উইক এটা তারা ফাইন্ড আউট করে দেয়। অনেকে যারা ইথিক্যাল হ্যাকিং বলে, ইথিক্যাল হ্যাকার যারা, তারা দাবি করে থাকে যে তারা যে কোনো নেটওয়ার্কের যে লুপহোলসগুলো বা যে গ্যাপগুলো আছে সেগুলো খুঁজে বের করার জন্য চেষ্টা করে। আর ক্র্যাকার হচ্ছে হ্যাকারের মতোই, বাট ক্র্যাকার হচ্ছে আরেকটু ভয়ঙ্কর। তারা হচ্ছে কম্পিউটারে বা নেটওয়ার্কে ঢুকে ডিস্ট্রাকটিভ কাজগুলো করে থাকে, ইনফরমেশন নষ্ট করে দেওয়া, ইনফরমেশন ডিলিট করে দেওয়া বা এই ধরনের ক্ষতিকর কাজগুলো করে থাকে হচ্ছে ক্র্যাকার। হ্যাকার এবং ক্র্যাকার মূলত একই রকম, বাট একজন হচ্ছে নেটওয়ার্কে পেনিট্রেট করে, বাট তার ইন্টেনশন হয়তো বা ডেটা চুরি করে না বা ডেটা ডিস্ট্রয় করে না, বাট ক্র্যাকারের কাজ হচ্ছে ডেটা ডিস্ট্রয় করে বা অপারেটিং সিস্টেমটা ডাউন করে দেওয়া, মানে ক্ষতিকরমূলক কাজগুলো ক্র্যাকার করে থাকে। আর স্ক্রিপ্ট কিডি হচ্ছে যে নতুন যারা হ্যাকিং শিখে তারা হচ্ছে এক্সিস্টিং যেসব কোডগুলো থাকে হ্যাকারদের বা ক্র্যাকারদের বিভিন্ন কোড তারা হচ্ছে ওপেন করে দেয়। সেই ওপেন কোডগুলো তারা যে প্র্যাকটিস করে এদেরকে বলা হচ্ছে স্ক্রিপ্ট কিডি।
এরপর হচ্ছে কর্পোরেট স্পাইস, এর মানে হচ্ছে যে কর্পোরেট স্পাইস এবং আনএথিক্যাল এমপ্লয়িজ দুইটার মধ্যে এই ডিফারেন্সটা হচ্ছে যে কর্পোরেট স্পাইস এবং আনএথিক্যাল এমপ্লয়ি দুটাই হচ্ছে আমাদের সারাউন্ডিংস অফিস রিলেটেডের মধ্যে যারা থাকে তারাই। কর্পোরেট স্পাইস হচ্ছে তারা হচ্ছে কলিগদের কম্পিউটারগুলোতে অ্যাক্সেস করার চেষ্টা করে, বা এদের কম্পিউটার কাজ যে ভালো বুঝে সে সাধারণত চেষ্টা করে তাদের কম্পিউটারগুলোতে অ্যাক্সেস নেওয়ার, এবং অ্যাক্সেস নিয়ে কিছু ইনফরমেশন যদি পেয়ে থাকে যার মাধ্যমে সে ফিনান্সিয়াল অথবা অন্য কোনো বেনিফিট পায়, সেই ধরনের পার্সনদেরকে বলা হচ্ছে কর্পোরেট স্পাইস। আর আনএথিক্যাল এমপ্লয়িজ হচ্ছে কোম্পানির ভিতরের এমপ্লয়ি যারা হচ্ছে কোম্পানির ইনফরমেশন, গুরুত্বপূর্ণ ইনফরমেশন নেওয়ার জন্য বিভিন্ন নেটওয়ার্কে ট্রাই করে এবং এগুলোকে বাইরে সেল করে সে বেনিফিটেড হতে চায়, এই ধরনের এমপ্লয়িকে বলা হচ্ছে আনএথিক্যাল এমপ্লয়ি। আর সাইবার এক্সটর্শনিস্টের কাজ হচ্ছে যে তারা হচ্ছে ওয়ান কাইন্ড অফ হ্যাকার এবং ক্র্যাকার, তারা সিস্টেমের ভিতরে ঢোকার পরে তারা একটা অ্যামাউন্ট দাবি করে, একটা পেমেন্ট দাবি করে, যে পেমেন্টটা যদি তাদেরকে না করা হয় তাহলে তারা নেটওয়ার্ক ডাউন করে দিবে অথবা সার্ভার ক্র্যাশ করবে অথবা ডিস্ট্রয় করে দেবে। এই ধরনের লোকদেরকে বলা হচ্ছে সাইবার এক্সটর্শনিস্ট। আর সাইবার টেরোরিস্ট বলতে হচ্ছে যে এক্সটর্শনিস্টদের মতো, বাট এরা হচ্ছে পেমেন্ট নিয়ে কাজ করেন, এরা কোনো পলিটিক্যাল ইস্যু নিয়ে হচ্ছে অ্যাটাকগুলো করে থাকে, তাদেরকে বলা হচ্ছে সাইবার টেরোরিস্ট। এই হচ্ছে ডিজিটাল সিকিউরিটি রিস্কের কিছু অংশ। নেক্সট আমরা দেখবো হচ্ছে ইন্টারনেট এবং নেটওয়ার্ক অ্যাটাক, সাধারণত কী ধরনের অ্যাটাকগুলো হয়ে থাকে। তো আমরা মোটামুটি যেটা জানি যে সেটা হচ্ছে যে নেটওয়ার্কের মধ্যে দিয়ে সাধারণত আমরা যেসব ইনফরমেশন ট্রান্সমিট করি সেগুলোতে অনেক ধরনের সিকিউরিটি রিস্ক থাকে, বাট আমরা যদি ইনফরমেশনগুলো অর্গানাইজেশনে রেখে দিই তার চেয়ে দেখা যায় ইনফরমেশন ট্রান্সমিটের ক্ষেত্রে রিস্কের পরিমাণটা অনেক বেশি। তো সেইখানে এই কী ধরনের নেটওয়ার্ক অ্যাটাক হতে পারে তার প্রথমটাকে আমরা বলছি যে ম্যালওয়্যার হচ্ছে শর্ট ফর্মে হচ্ছে ম্যালিশিয়াস সফটওয়্যার। তো এইটার ম্যালিশিয়াস সফটওয়্যারকে শর্ট ফর্মেটে বলা হয় হচ্ছে ম্যালওয়্যারটা হচ্ছে এক ধরনের প্রোগ্রাম যেটা হচ্ছে যে কম্পিউটার যে ইউজার, সেই ইউজারের অজান্তেই কম্পিউটার বা মোবাইল ডিভাইসের অপারেশনগুলোকে চেঞ্জ করে দেয়, সেইগুলোকে বলা হচ্ছে ম্যালওয়্যার। তো এখানে পাশে কিছু কমন টাইপ অফ ম্যালওয়্যার দেওয়া আছে, যেমন ভাইরাস, তারপরে ওয়ার্ম, দেন ট্রোজান হর্স, রুটকিট, স্পাইওয়্যার, অ্যাডওয়্যার, এগুলো হচ্ছে বিভিন্ন টাইপ অফ বা কমন টাইপস অফ ম্যালওয়্যার। তো ভাইরাস মূলত আমরা বলি যে কিছু ধরনের ড্যামেজিং প্রোগ্রামস যেগুলো হচ্ছে কম্পিউটার বা মোবাইল ডিভাইসের যে ইউজারের যে ইনফরমেশন বা পারমিশন এগুলোকে ব্রেকডাউন করে বা প্রোগ্রামগুলোকে নষ্ট করে দেয়। আর ওয়ার্ম হচ্ছে এক ধরনের প্রোগ্রাম যেটা হচ্ছে নিজে কপি হয়, রিপিটেডলি নিজে কপি হতে থাকে এবং নেটওয়ার্কের রিসোর্সগুলো সাধারণত রিডিউস করে দেয় বা শাটডাউন করে দেয় বা ডিভাইসগুলোকে স্লো করে ফেলে। ট্রোজান হর্স হচ্ছে এটা প্রোগ্রামের ভিতরে লুকিয়ে থাকে এবং এটা ভাইরাস বা ওয়ার্মের মতো কাজ করে না, এটা হচ্ছে প্রোগ্রামের ভিতরে লুকিয়ে থাকে যখন প্রোগ্রামটা রান হয় তখন এই প্রোগ্রামগুলো কাজ করা শুরু করে। রুটকিট হচ্ছে এগুলো প্রোগ্রামের বা মোবাইল ডিভাইসের লুকায়িত অবস্থায় থাকে এবং কেউ যখন রিমোট লোকেশনে তার পিসি বা মোবাইল ডিভাইসে কন্ট্রোলিং করতে চায় তখন হচ্ছে এই সফটওয়্যারটা বা এই ধরনের প্রোগ্রামগুলো হচ্ছে অ্যাক্টিভেট হয়। এই ধরনের প্রোগ্রামগুলোকে বলা হচ্ছে রুটকিট, যার মাধ্যমে রিমোটলি বা দূর থেকে কেউ তো আমার পিসিতে অ্যাক্সেস করতে পারবে। আর স্পাইওয়্যার হচ্ছে এগুলো প্রোগ্রাম যেগুলো হচ্ছে ইউজারের নলেজ ছাড়াই সিকিউরিটি ইনফরমেশনগুলো বা সিক্রেটলি ইনফরমেশনগুলো কালেক্ট করে অনলাইনে ইউজারের কাছে সেন্ড করে দেয় অন্য ইউজারের কাছে, এটাকে স্পাইওয়্যার বলে। আর অ্যাডওয়্যার হচ্ছে যে বিভিন্ন কাজ করতে গেলে বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট, পপ আপ, ব্যানার, হাবি প্লাবল এগুলো ইমেল, ওয়েব পেজে চলে আসে। এই হচ্ছে কমন টাইপ অফ কিছু ম্যালওয়্যার। সো বেসিক্যালি সাধারণত ইন্টারনেটে বা নেটওয়ার্ক অ্যাটাকটা কীভাবে হয় আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, তো এখানে যে ইনফরমেশন দেওয়া আছে যে হাউ এ ভাইরাস ক্যান স্প্রেড ভিয়া অ্যান ইমেইল মেসেজ, ইমেইলের মাধ্যমে ভাইরাসটা কীভাবে ছড়ায়। সো স্টেপ 1-এ দেখো কী করা আছে, যে কিছু আনস্ক্র্যাপুলাস প্রোগ্রামার আছে। এখানে যারা বসে আছে এরা হচ্ছে আনস্ক্র্যাপুলাস প্রোগ্রামার। তো এরা হচ্ছে ভাইরাস প্রোগ্রামগুলোকে ক্রিয়েট করে যা ধরো এমন একটা ভাইরাস প্রোগ্রাম ক্রিয়েট করলো যার কাজ হচ্ছে সব ধরনের ফাইলগুলো ডিলিট করে ফেলা। সো তারা কি করে, তারা এই ভাইরাসটাকে একটা ওয়ার্ড প্রসেসিং ডকুমেন্টের ভিতরে হাইড করার পরে এটাকে ইমেইলের যে মেসেজ বা যে ডকুমেন্ট সেটার সাথে অ্যাটাচমেন্ট করে পাঠিয়ে দেয়।
এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপে ইমেল মেসেজ যেটা ইনফেক্টেড অ্যাটাচমেন্ট আকারে হয় সেটা বিভিন্ন ওয়ার্ল্ডের বিভিন্ন ইউজারের কাছে চলে যায়। এই জন্য দেখবা যে আনট্রাস্টেড কোনো জায়গা থেকে যখন ইমেইল আসে, মেইল সার্ভার কী করে এটাকে স্পামে পাঠিয়ে দেয়। স্পামে পাঠানোর কারণটাই হচ্ছে যে এটা হচ্ছে আনট্রাস্টেড। তুমি যদি মেইলটা ওপেন করো তাহলে তোমার নিজের রিস্কে এটাকে ওপেন করতে হবে। এখানে দুইটা কেস হয়। কি দুইটা কেস? ফার্স্ট কেসে যেটা হয় যে কিছু ইউজার হচ্ছে অ্যাটাচমেন্ট ওপেন করে এবং তাদের কম্পিউটারটা ইনফেক্টেড হয়ে যায়, না বুঝে এই মেসেজটা ওপেন করে ফেলে। আবার আরেক ধরনের ইউজার আছে যে তারা হচ্ছে দে ডু নট রিকগনাইজ দ্য নেম অফ দ্য সেন্ডার অর ইমেল মেসেজ। তো কে মেসেজটা পাঠিয়েছে বা মেইলটা কে পাঠিয়েছে সে তাদেরকে চিনে না। তো না চেনার কারণে তারা হচ্ছে ইমেল মেসেজটা ওপেন করে না। তার পরিবর্তে কী করে, তারা ইমিডিয়েটলি মেসেজটাকে ডিলিট করে দেয় এবং তাদের কম্পিউটারে ভাইরাস দ্বারা ইনফেক্টেড হয় না। তো তার মানে এখানে দেখা যাচ্ছে যে ইমেইলের মাধ্যমে সাধারণত একটা নেটওয়ার্ক বা একটা ভাইরাস ছড়াতে পারে এবং আমরা যদি একটু সতর্ক থাকি তাহলে এখান থেকে আমরা রিলিফ পাওয়া যায়। নেক্সট যেটা আছে যে আরও কিছু নেটওয়ার্ক অ্যাটাক আছে, যেমন বটনেট একটা অ্যাটাক। সেটা হচ্ছে যেখানে গ্রুপ অফ কম্প্রোমাইজড কম্পিউটার মোবাইল ডিভাইস কানেক্ট টু এ নেটওয়ার্ক। সেখানে কম্প্রোমাইজড নেটওয়ার্ক আর ডিভাইসকে বলা হয় হচ্ছে জম্বি। মানে এই ধরনের যে কম্পিউটার বা মোবাইলগুলো যেগুলো ধরো ইনফেক্টেড হয়ে গেছে তোমার ভাইরাস দিয়ে বা ম্যালওয়্যার দিয়ে, এরা যখন একটা নেটওয়ার্ক ফল গ্রুপ করে বা নেটওয়ার্ক তৈরি করে তখন এদেরকে বলা হচ্ছে বটনেট। দেন আরেক ধরনের প্রবলেম আছে যেটাকে বলে ডিওএস অ্যাটাক বা অনেক সময় ডিডিওএস অ্যাটাক বলা হয়, যে ডেনিয়াল অফ সার্ভিস অ্যাটাক। এটা হচ্ছে যে কম্পিউটারের অ্যাক্সেস করার জন্য যে ইন্টারনেট সার্ভিস প্রয়োজন সেটাকে ডিস্টার্ব করে বা ডিসরাপ্ট করে। তো এটাকে বলা হচ্ছে ডিস্ট্রিবিউটেড ডস অ্যাটাক বা এটার অনেক সময় নাম হচ্ছে ডিডিওএস অ্যাটাক। এর মাধ্যমে কম্পিউটারের ইন্টারনেট অ্যাক্সেসটা বন্ধ হয়ে যায়। 4 নম্বর হচ্ছে ব্যাকডোর। ব্যাকডোর হচ্ছে এক ধরনের প্রোগ্রাম যেখানে অনেকগুলো ইনস্ট্রাকশন দেয়া থাকে, যে ইনস্ট্রাকশনের মাধ্যমে ইউজার হচ্ছে তার পিসির যে সিকিউরিটি কন্ট্রোল সেটাকে বাইপাস করতে পারে। দ্যাট মিনস তোমার পিসিতে ঢোকার সময় হয়তো বা পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হয়, কিন্তু ব্যাকডোর থাকলে সে এই পাসওয়ার্ডটাকে বাইপাস করে তোমার সিস্টেমে সে ইন করতে পারবে। এই ধরনের প্রোগ্রামকে বলা হচ্ছে ব্যাকডোর প্রোগ্রাম। এছাড়াও আরেকটা আছে স্পুফিং হচ্ছে এক ধরনের টেকনিক যার মাধ্যমে হচ্ছে ইন্ট্রুডার যারা আছে, ইন্ট্রুডার মানে হচ্ছে যে আমি যাকে পারমিশন দিচ্ছেন আনঅথরাইজ ব্যক্তি, সে সিস্টেমে জোর করে ঢুকতে যাচ্ছে। তো ইন্ট্রুডার কী করে, এই টেকনিকটা ইউজ করে সে হচ্ছে যে নেটওয়ার্ক বা ইন্টারনেটের কোন জায়গাটায় ফাঁকা আছে বা কোন জায়গাটায় গ্যাপ আছে সেই গ্যাপটা খোঁজার চেষ্টা করে। এই টেকনিকটাকে বলা হচ্ছে স্পুফিং। তো ফায়ারওয়াল আমরা এর আগের ক্লাসেও দেখেছি। তো ফায়ারওয়াল হচ্ছে মূলত এক ধরনের হার্ডওয়্যার অথবা সফটওয়্যার যার কাজ হচ্ছে আমার যে নেটওয়ার্কের যে রিসোর্সগুলো সেই রিসোর্সকে এই ধরনের ইন্ট্রুশন মানে অনাকাঙ্ক্ষিত ব্যক্তিদের প্রবেশ থেকে আটকে দেয়। এটা হচ্ছে ফায়ারওয়ালের কাজ। তো আনঅথরাইজ অ্যাক্সেস এবং এটা কীভাবে হয় দেখো কি বলছে, যে আনঅথরাইজ অ্যাক্সেস ইজ দ্য ইউজ অফ কম্পিউটার আর নেটওয়ার্ক উইদাউট পারমিশন। দ্যাট মিন তোমার কম্পিউটার অথবা নেটওয়ার্কটা তোমার পারমিশন ছাড়া ইউজ করাটাই হচ্ছে আনঅথরাইজ অ্যাক্সেস। Unauthorized use is the use of computer or its data for unapproved or possibly illegal activities. তাহলে আনঅথরাইজ অ্যাক্সেস হচ্ছে তোমার পারমিশন ছাড়া তোমার কম্পিউটার বা নেটওয়ার্ক ইউজ করা, আর অনঅথরাইজ ইউজ হচ্ছে কম্পিউটার এবং ডেটাকে এমনভাবে ইউজ করা যেটা সে ইলিগাল অ্যাক্টিভিটির কাজে ইউজ করতেছে। লাইক ধরো তোমার মোবাইল ফোন নিল, মোবাইল ফোন তোমার সিম যেটা তোমার নামে সেটা হচ্ছে অ্যালোকেশন করে, কিন্তু সেই সিম দিয়ে সে যদি কোনো ইলিগাল কাজ করে তাহলে এটা হবে আনঅথরাইজ ইউজ। এখন আনঅথরাইজ অ্যাক্সেস বা ইউজ এটাকে আমরা প্রিভেন্ট করার জন্য কী কী করতে পারি। তো অর্গানাইজেশন যেটা করে কিছু স্টেপস বা কিছু প্রিভেনশন মেজার নেয় যাতে আনঅথরাইজ অ্যাক্সেসটাকে এবং ইউজটাকে অফ করা যায়। সেটা হচ্ছে অ্যাকসেপ্টেবল ইউজ পলিসি, অথবা আমরা ফাইল এবং প্রিন্টার শেয়ারিংগুলোকে ডিসেবল করতে পারি। যেমন এখানে দেখা যাচ্ছে আমাদের উইন্ডোজ 10-এও এই ফাইল এবং প্রিন্টার শেয়ারিংয়ের বিভিন্ন অপশনগুলো আমরা ডিসেবল করে রাখতে পারি। সো আনঅথরাইজ অ্যাক্সেস এবং ইউজ প্রোটেকশন করার জন্য আরও একটা কাজ করা যায়, যেটা হচ্ছে যে অ্যাক্সেস কন্ট্রোল। এই যে একটা টার্ম আছে যেটাকে বলা হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল, মানে কে আমার সিস্টেমে আসতে পারবে কে আসতে পারবে না।
এইটা এই টার্মটাকে বলা হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল। এটার মানে বলা হচ্ছে হু ক্যান অ্যাক্সেস এ কম্পিউটার ডিভাইস অন নেটওয়ার্ক, কে কে হচ্ছে আমার কম্পিউটার ডিভাইস অথবা নেটওয়ার্কে অ্যাক্সেস করতে পারবে, এবং যখন তারা এটা অ্যাক্সেস করবে তখন তারা কি কতটুক পর্যন্ত কি অ্যাক্সেস করতে পারবে বা কতটুক পর্যন্ত অ্যাক্সেস করতে পারবে এই জিনিসটাও বলা থাকে। তাহলে কম্পিউটার, মোবাইল ডিভাইস অথবা নেটওয়ার্কে অবশ্যই এই ধরনের জিনিস বা এই ধরনের রেকর্ড বা ডেটাবেস মেনটেন করতে হবে, যার মাধ্যমে কে সাকসেসফুলি ইন করতে পারবে আর কে সাকসেসফুলি ইন করতে পারবে না এই জিনিসটা বলে দেওয়া থাকবে। সাধারণত আমরা এটা করার জন্য যে এই টুলটা ইউজ করি সেটা হচ্ছে ইউজার নেম এবং পাসওয়ার্ড ইউজ করে থাকি। এর মাধ্যমে হচ্ছে আমরা সেই নেটওয়ার্কে অ্যাক্সেস করতে পারবো কি পারবো না সেটা ডিপেন্ড করে হচ্ছে আমার ইউজার নেম পাসওয়ার্ডের উপরে। আমার যদি ইউজার নেম পাসওয়ার্ড থাকে তাহলে আমি সিস্টেম অ্যাক্সেস করতে পারবো, আদারওয়াইজ পারবো না। এছাড়াও আরও যে কিছু টেকনিক আছে সেটা হচ্ছে আনথরাইজড অ্যাক্সেস এবং ইউজ প্রিভেনশনের জন্য যে পাস ফ্রেজ একটা টার্ম আছে। পাস ফ্রেজ কথাটার মানে হচ্ছে যে এটা হচ্ছে প্রাইভেট কম্বিনেশন অফ ওয়ার্ডস। এটা পাসওয়ার্ড বলতে পারো বা পাস ফ্রেজ, যেটা হচ্ছে বিভিন্ন ধরনের ওয়ার্ডের কম্বিনেশনে থাকে। এর ভিতরে অনেক সময় ক্যাপিটাল ওয়ার্ড থাকে, পাংচুয়েশন থাকে। পাংচুয়েশন মানে হচ্ছে $, এগুলোকে বলা হচ্ছে পাংচুয়েশন। Associated with the username that allows to access certain computer resource। তো একটা ধরো কম্বিনেশন অফ ওয়ার্ড যেটার ভিতরে নাম্বার, অ্যালফাবেট, পাংচুয়েশন, ছোটো হাতের বড় হাতের মিক্স করে একটা ওয়ার্ড বা একটা সেন্টেন্স থাকবে, যেটা দিয়ে হচ্ছে তোমাকে কম্পিউটার রিসোর্স অ্যাক্সেস করার জন্য পারমিশন দেওয়া হবে। এই টার্মটাকে বলা হচ্ছে পাস ফ্রেজ। অথবা এছাড়াও আমরা যেটা ইউজ করতে পারি যেটা হচ্ছে পিন মানে হচ্ছে পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার, বা অনেক সময় এটাকে বলা হয় পাসকোড, বা আমরা অনেক সময় এটাকে নিউমেরিক পাসকোডও বলি। তো এই ধরনের পিন যেটা কোম্পানি ইউজারদেরকে দিতে পারে, যার মাধ্যমে আমরা ইউজ করতে পারি। নেক্সট যেটা দেওয়া আছে সেটা হচ্ছে পসেসড অবজেক্ট অর এনি আইটেম দ্যাট ইউ মাস্ট পসেস অর ক্যারি উইথ ইট ইন অর্ডার টু গেইন অ্যাক্সেস কম্পিউটার ওর কম্পিউটার ফ্যাসিলিটি। এর মানে হচ্ছে যে তোমাকে কোনো একটা অবজেক্ট বা কোনো বস্তু দেওয়া হবে যেটা তোমাকে অবশ্যই ক্যারি করতে হবে ওই ডিভাইসটা ইউজ করার জন্য। সেটা একটা কোনো RFID কার্ড হতে পারে, আইডি কার্ডের মতো, বা কোনো একটা ডিভাইস হতে পারে। অথবা এছাড়া আমরা যেটা করতে পারি বায়োমেট্রিক ডিভাইসও ইউজ করতে পারি, যার মাধ্যমে কোনো ব্যক্তির আইডেন্টিটি আমরা ডিজিটাল কোডের মাধ্যমে কম্পেয়ার করে মোবাইল বা কম্পিউটারে সে অ্যাক্সেস করতে পারবে কি পারবে না সেটা আমরা তার ফিজিক্যাল বা বিহেভিয়ারাল ক্যারেক্টারিস্টিক্সের মাধ্যমে ভেরিফাই করে আমরা ইউজ করতে পারি। যেমন কিছু বায়োমেট্রিক ডিভাইসের কথা এখানে যেমন এক্সাম্পল দেওয়া আছে, ফিঙ্গারপ্রিন্ট রিডার, তারপরে ফেস রিকগনিশন সিস্টেম, তারপরে হ্যান্ড জিওমেট্রি সিস্টেম, দেন ভয়েস ভেরিফিকেশন সিস্টেম হতে পারে, সিগনেচার ভেরিফিকেশন সিস্টেম হতে পারে, অথবা আইরিশ রিকগনিশন সিস্টেম। আইরিশ মানে চোখের যে ব্ল্যাক সার্কেলটা সেটাকে আমরা আইরিশ বলি। এই আইরিশটা হচ্ছে এক একজন মানুষের হচ্ছে এক এক রকম। আইরিশের রিকগনিশন সিস্টেমের মাধ্যমেও এটা এক ধরনের বায়োমেট্রিক সিস্টেম। এছাড়াও আরেকটা অপশন যেটা আছে টু স্টেপ ভেরিফিকেশন, একটা খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর, যেটার মাধ্যমে হচ্ছে আমরা আনঅথরাইজড অ্যাক্সেস বা ইউজটাকে মানে ব্লক করতে পারি। সেটা হচ্ছে এই টু স্টেপ ভেরিফিকেশন যেটা করে দুইটা সেপারেট মেথডকে ইউজ করা হয় এবং একটার পর আরেকটা আসে ইউজারের আইডেন্টিটিটা ভেরিফাই করার জন্য। লাইক যেমন আমার ইমেইলে হচ্ছে 2FA বা 2 ফ্যাক্টর বা 2 স্টেপ ভেরিফিকেশন অথেন্টিকেশন অন করা আছে। সেটা কি, প্রথমে আমি ইমেইলে ঢুকলাম, তো বলা আছে কি যে দুইটা আলাদা আলাদা মেথড হবে এবং একটার পর আরেকটা আসবে। তাহলে আমার ইমেল অ্যাড্রেস দেওয়ার পর ফার্স্ট যে মেথডটা সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে পাসওয়ার্ড চাওয়া। আমি পাসওয়ার্ড দেওয়ার পর সেকেন্ড মেথডটা হচ্ছে যে আমাকে আমার মোবাইলে হচ্ছে একটা কোড আসে, সেই কোডটা ওইখানে ইনপুট দিতে বলে। তাহলে প্রথম হচ্ছে পাসওয়ার্ড দিলাম, সেকেন্ড স্টেপে হচ্ছে সেই কোডটা চাইলো। সেই কোডটা দেওয়ার পর সে ভেরিফাই হলো যে আমি আসলে ভ্যালিড ইউজার কিনা। সো এই ধরনের ভেরিফিকেশনকে বলা হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশন। তো এখানে দেখো মাইক্রোসফট অ্যাকাউন্টে যেটা হচ্ছে যে সে একটা ইমেল এবং পাসওয়ার্ড দিল, দেওয়ার পরে তার কী হলো, এখানে ফোন নাম্বারে একটা SMS আসলো। তো তার দেখলো এটা হচ্ছে তার SMS-এর কোড। এই কোডটা যখন সে এখানে দিল, দেওয়ার পরে সেটা সাকসেসফুলি ভেরিফাইড হলো। তার মানে এইটাকে বলা হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশন ফর প্রিভেন্টিং আনঅথরাইজড অ্যাক্সেস অ্যান্ড দ্য ইউজ। এছাড়াও আনঅথরাইজড অ্যাক্সেস এবং ইউজটা প্রিভেন্ট করার জন্য আমরা ইউজ করতে পারি ডিজিটাল ফরেনসিকটা হচ্ছে যে কম্পিউটার বা আদার যে নেটওয়ার্ক আছে সেই নেটওয়ার্কে
এভিডেন্স অথবা ডিসকভারি অথবা কালেকশন এগুলো খুঁজে বের করা। তো ডিজিটাল ফরেন্সিকের ক্ষেত্রে অনেক ধরনের এরিয়া আছে, বা ডিজিটাল ফরেন্সিক জিনিসটা অনেক জায়গায় আমরা ইউজ করতে পারি। সেটা হচ্ছে ল এনফোর্সমেন্টের ক্ষেত্রে, যেমন পুলিশ, সাইবার ক্রিমিনাল যারা, তাদের ক্ষেত্রে হচ্ছে এই ধরনের ডিজিটাল ফরেন্সিক কেসটা ইউজ করে। ক্রিমিনাল প্রসিকিউটর ইউজ করে থাকে, মিলিটারি ইন্টেলিজেন্সে ইউজ করা হয়, ইন্স্যুরেন্স এজেন্সিতেও ইউজ করে, অথবা ইনফরমেশন সিকিউরিটি ডিপার্টমেন্ট যারা আছে তারা হচ্ছে এই ডিজিটাল ফরেন্সিক পার্টটা ইউজ করে থাকে। এরপর আমরা যে টার্মটা দেখবো সেটা হচ্ছে সফটওয়্যার থেফট, বা সফটওয়্যার কীভাবে চুরি করে। এটা কীভাবে হয়, যখন সফটওয়্যারের যে মিডিয়াটা সেটা কেউ চুরি করে। সফটওয়্যারের মিডিয়া বলতে সফটওয়্যারটা কোনো একটা তোমার হচ্ছে মিডিয়াতে ইনস্টল করা থাকে, সেটা হার্ড ড্রাইভ হোক বা যে কোনো একটা লোকেশনে হোক, সেটা চুরি করাটা হচ্ছে সফটওয়্যার থেফট। ইন্টেনশনালি ইরেজ প্রোগ্রাম, কেউ যদি ইচ্ছাকৃতভাবে প্রোগ্রামকে ইরেজ করে দেয়, সেটাও হচ্ছে সফটওয়্যার থেফটের আন্ডারে পড়ে। নাম্বার 3, ইললিগালি রেজিস্টার অর অ্যাক্টিভেট দ্য প্রোগ্রাম। যদি প্রোগ্রামটাকে কেউ ইললিগালভাবে রেজিস্টার করে থাকে, যেমন আমরা ক্র্যাক সফটওয়্যারগুলো যে ইললিগালি হচ্ছে এটাকে অ্যাক্টিভেট করি অথবা রেজিস্টার করে থাকি, এটা হচ্ছে সফটওয়্যার থেফটের একটা এক্সাম্পল। তো ইললিগালি রেজিস্টার করা অথবা প্রোগ্রামকে অ্যাক্টিভেট করা, এটা হচ্ছে সফটওয়্যার থেফটের এক্সাম্পল। ইললিগালি কপি ইজ এ প্রোগ্রাম, একটা প্রোগ্রামকে তুমি ইললিগালি হচ্ছে কপি করলা, যেটা হচ্ছে তোমার কপি করার পারমিশন নেই, বাট তারপরেও তুমি কপি করে নিয়ে যাচ্ছ, নিয়ে এটা ক্র্যাক সফটওয়্যার দিয়ে রেজিস্টার করে ইউজ করতেছে, এগুলো সবই হচ্ছে সফটওয়্যার থেফটের এক্সাম্পল। সফটওয়্যার থেফটের আরও কিছু যদি বলে থাকি, সেটা হচ্ছে যে অনেক ধরনের ম্যানুফ্যাকচারার যারা, মানে সফটওয়্যার যারা প্রডিউস করে, তারা যেটা করে যে সফটওয়্যারের ভিতরে বিভিন্ন ধরনের অ্যাক্টিভেশন প্রসেস সেট করে দেয়, যার মাধ্যমে মানে এটা ইনশিওর হয় যে সফটওয়্যারটা একের অধিক বা কম্পিউটারের বেশি কম্পিউটার আমরা এটাকে ইনস্টল করতে পারবো না। তো এখন এই অ্যাক্টিভেশন প্রসেসে বা এই প্রোডাক্ট যখন অ্যাক্টিভেশন হয়, তখন এই কন্ডাক্টরটা এই অ্যাক্টিভেশনটা কীভাবে হয়ে থাকে, এটা সাধারণত অনলাইনে হতে পারে, অথবা ফোনের মাধ্যমে, অথবা ইউজারের যে ইনফরমেশন যেটা থেকে পার্সোনাল ইনফরমেশন, সেটা সেখানে হচ্ছে প্রোডাক্টের আইডেন্টিফিকেশন নাম্বার দিলে তার এগেনস্টে অটোমেটিক এক ধরনের লাইসেন্স কোড দিয়ে দেয়। সেই লাইসেন্স কোড দেওয়ার মাধ্যমে আমরা হচ্ছে প্রোডাক্টটাকে অ্যাক্টিভেট করতে পারি। এবং সব ধরনের সফটওয়্যারে যে লাইসেন্স এগ্রিমেন্ট থাকে, এখানে এরকম টাইপের একটা লাইসেন্স এগ্রিমেন্টে বলা থাকে যে এই সফটওয়্যারটা তুমি কী করতে পারবে অথবা কী করতে পারবে না। প্রত্যেকটা সফটওয়্যারের সাথে এরকম একটা করে লাইসেন্স এগ্রিমেন্ট দেওয়া থাকে। নেক্সট সেটা হচ্ছে ইনফরমেশন থেফট। এটা হচ্ছে যখন কেউ কোনো পার্সোনাল বা কনফিডেন্সিয়াল ইনফরমেশন আমার অমতেই বা কোনো পার্সোনাল অমতে যখন চুরি করার চেষ্টা করে, তখন এটাকে বলা হচ্ছে ইনফরমেশন থেফট। তো এইটার জন্য যে কাজটা আমরা করে থাকি সেটা হচ্ছে এনক্রিপ্ট করে থাকি। এনক্রিপ্টটা কি? এনক্রিপশন হচ্ছে একটা প্রসেস যার মাধ্যমে আমরা যে হিউম্যান রিডেবল যে ডেটা থাকে এটাকে বিভিন্ন ধরনের এনকোডাই ইউজ করে থাকি, যাতে আনঅথরাইজ অ্যাক্সেসটা প্রিভেন্ট করা যায়। লাইক কীরকম, তোমার ইনফরমেশন আছে মনে করে ABCDEF, ঠিক আছে? এখন এটাকে তুমি ABCDEFটাকে উল্টাপাল্টা করে এমনভাবে লিখলা যে এইটা এমন হয়ে গেলো যে ক A B C খ এরকম ধরো মিক্স করে হয়ে গেলো। তো যার ফলে নর্মাল মানুষ এটাকে পড়ে বুঝতে পারবে না যে এটা কী আছে। তো এই ধরনের কনসেপ্টটাকে বলা হচ্ছে এনকোডিং, যে নর্মাল ডাটাটাকে আমরা যেটা হিউম্যান পড়তে পারে সেটাকে কনভার্ট করে এমন একটা ক্যারেক্টারে নিয়ে যায় যেটা যাতে আনঅথরাইজ ব্যক্তি এটাতে অ্যাক্সেস না করতে পারে। তো ইনফরমেশন থেফটটাকে কীভাবে আমরা রিমুভ করতে পারি তার একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে, যেটাকে বলা হচ্ছে পাবলিক কি এনক্রিপশন। কনসেপ্টটা কি আমরা একটু বুঝে নিই। স্টেপ 1-এ কী হয়, সেন্ডার ক্রিয়েটস আ ডকুমেন্ট অ্যান্ড সেন্ড ভিয়া ইমেল টু দ্য রিসিভার। সেন্ডার কী করলো, একটা ডকুমেন্ট বা ওয়ার্ড ফাইলে মনে করো ডকুমেন্ট তৈরি করে সেই ইমেল দিয়ে হচ্ছে তার যে রিসিভার যার কাছে পাঠাবে তার কাছে সেন্ড করলো। সেন্ড করার পরে দ্য সেন্ডার ইউজেস দ্য রিসিভার্স পাবলিক কি টু এনক্রিপ্ট দ্য মেসেজ। রিসিভারের কাছে একটা পাবলিক কি থাকে, সেই পাবলিক কিটা সে ইউজ করো এই মেসেজটাকে এনক্রিপ্ট করার জন্য। রিসিভার কী করলো, রিসিভার যেটা ইউজ করলো সেটা হচ্ছে যে হি ইউজেস হিজ অর হার প্রাইভেট কি টু ডিক্রিপ্ট দ্য মেসেজ। তার মানে রিসিভার কাছে যে মেইলটা আসলো সেই মেইলটা ওপেন করার জন্য সে একটা কি ইউজ করলো, যে কিটা তার নিজস্ব হতে পারে অথবা সেন্ডার যে কিটা আছে সেটাও সে ইউজ করতে পারে।
সেটা দিয়ে এনক্রিপ্ট করার পরে দেন রিসিভার হচ্ছে সেই ইমেলটা বা প্রিন্ট আউটটা সে নিজে নিজে পড়তে পারবে। কিন্তু এর মাঝখানে যে স্টেপ 2 আর 3 এর মাঝখানে এখানে মনে করে আনঅথরাইজ একজন ব্যক্তি সে হচ্ছে সামহাও কোনোভাবে ডকুমেন্টটা রিসিভ করলো। এখন সে তো জানে না যে এটা এনক্রিপ্ট করা, এইটা এনক্রিপশনটা খোলার জন্য বা ডিক্রিপ্ট করার জন্য কী চাবিটা ইউজ করতে হবে, এটা শুধুমাত্র সেন্ডার এবং রিসিভার জানে। সো যার ফলে মাঝখানে যদি ইনফরমেশন চুরিও হয় তাহলে ইনফরমেশনটা নিয়ে কেউ কোনো কাজ করতে পারবে না। তো ইনফরমেশন থেফটের জন্য এখানে যে জিনিসটা আমরা ইউজ করে থাকি সেটা হচ্ছে ডিজিটাল সিগনেচার অথবা ডিজিটাল সার্টিফিকেটও ইউজ করা হয়। সো ডিজিটাল সিগনেচার হচ্ছে এক ধরনের এনক্রিপ্টেড কোড যার মাধ্যমে কোনো পার্সন, ওয়েবসাইট অথবা অর্গানাইজেশন ইলেকট্রনিক মেসেজের সাথে অ্যাটাচমেন্ট আকারে পাঠিয়ে দেয়, যাতে সেন্ডার পাঠিয়ে দিলে রিসিভার তখন বুঝতে পারে যে মেসেজটা আসলে কার কাছ থেকে এসেছে। এটাকে বলা হচ্ছে ডিজিটাল সিগনেচার। এটা সাধারণত ইনশিওর করে যে ইম্পোস্টার মানে হচ্ছে যে ফ্রড, যারা হচ্ছে মাঝপথে করে পাঠায়। ধরো সেন্ডার মেসেজটা পাঠাইছে বাট অ্যাকচুয়ালি আসলেই সেন্ডার মেসেজটা পাঠায়নি, এটা অন্য একটা তৃতীয় কোনো ব্যক্তি মেসেজটা সেন্ড করেছে, তাদেরকে বলা হচ্ছে ইম্পোস্টার। তো বলা হচ্ছে যে ডিজিটাল সিগনেচারটা কেন ইউজ করা হয়, যাতে ইম্পোস্টার হচ্ছে ইন্টারনেট ট্রানজ্যাকশনের জিনিসগুলোকে, ইন্টারনেটে টাকা পয়সা লেনদেনের বিষয়টাতে কেউ যেন পার্টিসিপেট না করতে পারে। আর সেকেন্ড যেটা ডিজিটাল সার্টিফিকেট, এটা হচ্ছে যে কোনো ইউজার বা ওয়েবসাইট সেটা হচ্ছে মানে আইনসঙ্গত কিনা বা লেজিমেটেড কিনা সেটা হচ্ছে গ্যারান্টি প্রোভাইড করে, সেটা হচ্ছে ডিজিটাল সার্টিফিকেট। সো ডিজিটাল সার্টিফিকেটের ব্যাপারটা অলরেডি আমি তোমাদের গত ক্লাসে দেখিয়েছি। তো যে ওয়েবসাইট যারা সাধারণত এনক্রিপশন টেকনিক ইউজ করে তাদের ডাটাকে সিকিউরিটি দেয়, সেই ধরনের ওয়েবসাইটটাকে বলা হচ্ছে সিকিউর সাইট। দ্যাট মিনস যেসব ওয়েবসাইট ডিজিটাল সার্টিফিকেট থাকে তাদেরকে আমরা বলতে পারি এরা হচ্ছে সিকিউর ওয়েবসাইট বা সিকিউর সাইট। তাহলে এখানে খেয়াল করো, যেটা আমি তোমাদেরকে গতদিন দেখিয়েছি, এখানে যে লক বাটনটা আছে, এই লক বাটনটা মূলত ইনশিওর করে যে আমার সার্টিফিকেটটা মানে সিকিউর কিনা। সেখানে ক্লিক করলে তোমরা সার্টিফিকেশনের ডিটেলসটা দেখতে পারবে। তাহলে এই ধরনের ওয়েবসাইটে আমরা যদি যাই বা এই ধরনের ওয়েবসাইটে ট্রানজ্যাকশন করি তাহলে ইনফরমেশন চুরি হওয়ার সম্ভাবনাটা খুবই কম হবে। সো এটাই হচ্ছে ওয়ান সেন্স আমাদের ইনফরমেশন থেফট। দেন এই হার্ডওয়্যার ফেইলিয়ার, এই পার্টটা আমরা হচ্ছে নেক্সট ক্লাসে দেখব। আজকে এই পর্যন্তই। আশা করি টপিক যতটুকু বলেছি তোমরা বুঝতে পেরেছো। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে ক্লাসে ডিসকাশনের পয়েন্ট রেজ করবো, অথবা আমাদের ক্লাস ফিডব্যাকে তোমার কোয়েশ্চেনটা সেখানে লিখে দিবা। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা দেখবো হচ্ছে কম্পিউটার ফান্ডামেন্টাল কোর্সের চ্যাপ্টার 5 যেটা বলা আছে ডিজিটাল সিকিউরিটি, এথিক্স অ্যান্ড প্রাইভেসি নিয়ে। তো এই চ্যাপ্টার অবজেক্টিভকে আমরা যদি একটু খেয়াল করি, এই চ্যাপ্টার আমরা কী শিখব, এখানে আমরা ডিজিটাল সিকিউরিটি রিস্কের বিভিন্ন টার্ম এবং বিভিন্ন টাইপসের সাইবার ক্রিমিনাল তাদের সম্বন্ধে জানব। এছাড়াও জানব বিভিন্ন ধরনের ইন্টারনেট এবং নেটওয়ার্কের অ্যাটাক এবং কীভাবে এই অ্যাটাকগুলো থেকে আমরা সেফ থাকতে পারি সেগুলো সম্বন্ধে জানব। এছাড়াও জানব কিছু টেকনিক, যে কোন টেকনিক দিয়ে হচ্ছে আমরা আনঅথরাইজ কম্পিউটার অ্যাক্সেসকে প্রিভেন্ট করতে পারি, সেগুলো আটকাতে পারি এবং তাদের ইউজ, এবং সফটওয়্যার যে ম্যানুফ্যাকচার এবং কীভাবে সফটওয়্যারের প্রাইভেসিকে প্রোটেক্ট করা যায় সেই বিষয়গুলো আমরা এখানে এক্সপ্লেনেশনে দেখব। এছাড়া আমরা আরও ডিসকাস করব কীভাবে এনক্রিপশন করতে হয়, ডিজিটাল সার্টিফিকেট, ডিজিটাল সিগনেচার কীভাবে কাজ করে সেই জিনিসগুলো আমরা এখানে দেখব। এছাড়াও আরও দেখব যে হার্ডওয়্যার থেফটের এগেইনস্টে বা ভ্যান্ডালিজম বা ফেলিয়ার এগেইনস্টে কী কী ধরনের সেফগার্ড আমরা ইউজ করতে পারি সেই টার্মগুলো আমরা এখান থেকে জানবো। দেন ব্যাকিং আপ, যেটা ব্যাকআপ যে নেই অ্যাভেলেবল ব্যাকআপের অপশনগুলো সম্বন্ধে আমরা জানবো। দেন সেফগার্ড এবং ওয়্যারলেস কমিউনিকেশনের ক্ষেত্রে কী কী ধরনের রিস্ক থাকে বা কী কী সেফগার্ড আমরা ইউজ করতে পারি সেগুলো জানবো। দেন ইনফরমেশন অ্যাকিউরেসি, ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট, কোড কন্ডাক্টস এবং গ্রিন কম্পিউটিং সম্বন্ধে কিছুটা জানার চেষ্টা করব। এবং ইনফরমেশন যে প্রাইভেসি, এইটা সম্বন্ধে আমরা এই চ্যাপ্টারে একটু ডিটেলস ডিসকাস করব। তো এই হচ্ছে আমাদের চ্যাপ্টার ওভারভিউ। তো আমরা চলে যাই যে আসলে ডিজিটাল সিকিউরিটি রিস্ক বলতে আমরা কী বুঝি। সো ডিজিটাল সিকিউরিটি রিস্ক হচ্ছে ইন এনি ইভেন্ট অর অ্যাকশন দ্যাট কুড কজ আ লট অফ
cause a loss or of a damage of a computer to mobile device, hardware, software, data information or processing capability. তার মানে হচ্ছে ডিজিটাল সিকিউরিটি রিস্ক মানে হচ্ছে এটা কোনো ঘটনা হতে পারে বা কোনো কারো কাজ হতে পারে যার মাধ্যমে কম্পিউটার লস করা বা এটাকে ড্যামেজ করা, সেটা কম্পিউটার হতে পারে, মোবাইল ডিভাইস, হার্ডওয়্যার, সফটওয়্যার, ডেটা ইনফরমেশন, যেটাই হোক না কেন, এগুলো লস অথবা ড্যামেজ সেটা ইচ্ছাকৃতভাবে হোক বা কারো কাজের মাধ্যমে হোক, সেটাকে আমরা বলছি ডিজিটাল সিকিউরিটি রিস্ক। তো এনি ইললিগাল অ্যাক্টিভিটি যেটা সাধারণত কম্পিউটার রিলেটেড যেসব ডিভাইস থাকে সেগুলো দিয়ে যদি করা হয়ে থাকে তাহলে এগুলোকে বলা হচ্ছে কম্পিউটার ক্রাইম। আর সাইবার ক্রাইম কথাটার মানে হচ্ছে এটা হচ্ছে অনলাইন বা ইন্টারনেট বেসড একটা ইললিগাল অ্যাক্টিভিটি। এই অ্যাক্টিভিটিটাকে যেহেতু ইন্টারনেটের মাধ্যমে হয়ে থাকে এই জন্য আমরা এটাকে বলে থাকি এটাকে সাইবার ক্রাইম। সো ডিজিটাল সিকিউরিটির কী রিস্ক আছে আমরা যদি এখানে দেখি, ডিজিটাল সিকিউরিটির অনেকগুলো রিস্ক আছে। প্রথমটা হচ্ছে যে আনঅথরাইজ অ্যাক্সেস অ্যান্ড ইউজ, যে তোমার সিস্টেম বা তোমার কম্পিউটারে সে পারমিটেড না হবে তারপরও সে ঢুকে সে ইউটিলাইজ করবে। দেন ইন্টারনেট অ্যান্ড নেটওয়ার্ক অ্যাটাকস, সিস্টেম ফেলিয়ার, ইনফরমেশন থিফট, চুরি করা, সফটওয়্যার থিফট, হার্ডওয়্যার থিফট, এই সবগুলোই হচ্ছে ডিজিটাল সিকিউরিটি রিস্কের এক একটা অংশ। সো ডিজিটাল সিকিউরিটি রিস্কের সাথে আসলে কারা কারা জড়িত আমরা যদি দেখি, প্রথমে হচ্ছে হ্যাকার, তারপর হচ্ছে ক্র্যাকার, তারপর হচ্ছে স্ক্রিপ্ট কিডি, দেন কর্পোরেট স্পাইস, আনএথিক্যাল এমপ্লয়েজ, সাইবার এক্সটর্শনিস্ট অ্যান্ড সাইবার টেরোরিস্ট। তো হ্যাকার হচ্ছে কারা? হ্যাকার মূলত হচ্ছে যারা কম্পিউটারের নেটওয়ার্কটাকে ব্রেকডাউন করে কম্পিউটারের সিস্টেমের ভিতর ঢুকে কাজ করে তাদেরকে বলা হচ্ছে হ্যাকার। হ্যাকার মূলত হচ্ছে তারা জাস্ট কম্পিউটারের যে নেটওয়ার্কটা, সেই নেটওয়ার্কটা যে উইক এটা তারা ফাইন্ড আউট করে দেয়। অনেকে যারা ইথিক্যাল হ্যাকিং বলে, ইথিক্যাল হ্যাকার যারা, তারা দাবি করে থাকে যে তারা যে কোনো নেটওয়ার্কের যে লুপহোলসগুলো বা যে গ্যাপগুলো আছে সেগুলো খুঁজে বের করার জন্য চেষ্টা করে। আর ক্র্যাকার হচ্ছে হ্যাকারের মতোই, বাট ক্র্যাকার হচ্ছে আরেকটু ভয়ঙ্কর। তারা হচ্ছে কম্পিউটারে বা নেটওয়ার্কে ঢুকে ডিস্ট্রাকটিভ কাজগুলো করে থাকে, ইনফরমেশন নষ্ট করে দেওয়া, ইনফরমেশন ডিলিট করে দেওয়া, এই ধরনের ক্ষতিকর কাজগুলো করে থাকে হচ্ছে ক্র্যাকার। হ্যাকার এবং ক্র্যাকার মূলত একই রকম, বাট একজন হচ্ছে নেটওয়ার্কে পেনিট্রেট করে, বাট তার ইন্টেনশন হয়তো বা ডেটা চুরি করে না বা ডেটা ডিস্ট্রয় করে না, বাট ক্র্যাকারের কাজ হচ্ছে ডেটা ডিস্ট্রয় করে বা অপারেটিং সিস্টেমটা ডাউন করে দেওয়া, মানে ক্ষতিকরমূলক কাজগুলো ক্র্যাকার করে থাকে। আর স্ক্রিপ্ট কিডি হচ্ছে যে নতুন নতুন যারা হ্যাকিং শিখে তারা হচ্ছে এক্সিস্টিং যেসব কোডগুলো থাকে হ্যাকারদের বা ক্র্যাকারদের বিভিন্ন কোড তারা হচ্ছে ওপেন করে দেয়, সেই ওপেন কোডগুলো তারা যে প্র্যাকটিস করে এদেরকে বলা হচ্ছে স্ক্রিপ্ট কিডি। এরপর হচ্ছে কর্পোরেট স্পাইস, এর মানে হচ্ছে যে কর্পোরেট স্পাইস এবং আনএথিক্যাল এমপ্লয়িজ দুইটার মধ্যে এই ডিফারেন্সটা হচ্ছে যে কর্পোরেট স্পাইস এবং আনএথিক্যাল এমপ্লয়ি দুটাই হচ্ছে আমাদের সারাউন্ডিংসে অফিস রিলেটেডের মধ্যে যারা থাকে তারাই। কর্পোরেট স্পাইস হচ্ছে তারা হচ্ছে কলিগদের কম্পিউটারগুলোতে অ্যাক্সেস করার চেষ্টা করে বা এদের কম্পিউটার কাজ যে ভালো বুঝে সে সাধারণত চেষ্টা করে তাদের কম্পিউটারগুলোতে অ্যাক্সেস নেওয়ার এবং অ্যাক্সেস নিয়ে কিছু ইনফরমেশন যদি পেয়ে থাকে যার মাধ্যমে সে ফিনান্সিয়াল অথবা অন্য কোনো বেনিফিট পায়, সেই ধরনের পার্সনদেরকে বলা হচ্ছে কর্পোরেট স্পাইস। আর আনএথিক্যাল এমপ্লয়িজ হচ্ছে কোম্পানির ভিতরের এমপ্লয়ি যারা হচ্ছে কোম্পানির ইনফরমেশন, গুরুত্বপূর্ণ ইনফরমেশন নেওয়ার জন্য বিভিন্ন নেটওয়ার্কে ট্রাই করে এবং এগুলোকে বাইরে সেল করে সে বেনিফিটেড হতে চায়, এই ধরনের এমপ্লয়িকে বলা হচ্ছে আনএথিক্যাল এমপ্লয়ি। আর সাইবার এক্সটর্শনিস্টের কাজ হচ্ছে যে তারা হচ্ছে ওয়ান কাইন্ড অফ হ্যাকার এবং ক্র্যাকার, তারা সিস্টেমের ভিতরে ঢোকার পরে তারা একটা একটা অ্যামাউন্ট দাবি করে, একটা পেমেন্ট দাবি করে, যে পেমেন্টটা যদি তাদেরকে না করা হয় তাহলে তারা নেটওয়ার্ক ডাউন করে দিবে অথবা সার্ভার ক্র্যাশ করবে অথবা ডিস্ট্রয় করে দেবে। এই ধরনের লোকদেরকে বলা হচ্ছে সাইবার এক্সটর্শনিস্ট। আর সাইবার টেরোরিস্ট বলতে হচ্ছে যে এক্সটর্শনিস্টদের মতো, বাট এরা হচ্ছে পেমেন্ট নিয়ে কাজ করেন, এরা কোনো পলিটিক্যাল ইস্যু নিয়ে হচ্ছে অ্যাটাকগুলো করে থাকে, তাদেরকে বলা হচ্ছে সাইবার টেরোরিস্ট। তো এই হচ্ছে ডিজিটাল সিকিউরিটি রিস্কের কিছু অংশ। নেক্সট আমরা দেখবো হচ্ছে ইন্টারনেট এবং নেটওয়ার্ক অ্যাটাক, সাধারণত কী ধরনের অ্যাটাকগুলো হয়ে থাকে। তো আমরা মোটামুটি যেটা জানি যে সেটা হচ্ছে যে নেটওয়ার্কের মধ্যে সাধারণত আমরা যেসব ইনফরমেশন ট্রান্সমিট করি সেগুলোতে অনেক ধরনের সিকিউরিটি রিস্ক থাকে, বাট আমরা যদি ইনফরমেশনগুলো অর্গানাইজেশনে রেখে দিই তার চেয়ে দেখা যায় ইনফরমেশন ট্রান্সমিটের ক্ষেত্রে রিস্কের পরিমাণটা অনেক বেশি। তো সেইখানে কী ধরনের নেটওয়ার্ক অ্যাটাক হতে পারে তার প্রথমটাকে আমরা বলছি যে ম্যালওয়্যার হচ্ছে শর্ট ফর্মে হচ্ছে ম্যালিশিয়াস সফটওয়্যার।
তো এইটার ম্যালিসিয়াস সফটওয়্যারকে শর্ট ফর্মেটে বলা হয় হচ্ছে ম্যালওয়্যার। ম্যালওয়্যারটা হচ্ছে এক ধরনের প্রোগ্রাম যেটা হচ্ছে যে কম্পিউটার যে ইউজার, সেই ইউজারের অজান্তেই কম্পিউটার বা মোবাইল ডিভাইসের অপারেশনগুলোকে চেঞ্জ করে দেয়, সেইটাগুলোকে বলা হচ্ছে ম্যালওয়্যার। তো এখানে পাশে কিছু কমন টাইপ অফ ম্যালওয়্যার দেওয়া আছে, যেমন ভাইরাস, তারপরে ওয়ার্ম, দেন ট্রোজান হর্স, রুটকিট, স্পাইওয়্যার, অ্যাডওয়্যার, এগুলো হচ্ছে বিভিন্ন টাইপ অফ বা কমন টাইপস অফ ম্যালওয়্যার। তো ভাইরাস মূলত আমরা বলি যে কিছু ধরনের ড্যামেজিং প্রোগ্রামস যেগুলো হচ্ছে কম্পিউটার বা মোবাইল ডিভাইসের যে ইউজারের যে ইনফরমেশন বা পারমিশন এগুলোকে ব্রেকডাউন করে বা প্রোগ্রামগুলোকে নষ্ট করে দেয়। আর ওয়ার্ম হচ্ছে এক ধরনের প্রোগ্রাম যেটা হচ্ছে নিজে কপি হয়, রিপিটেডলি নিজে কপি হতে থাকে এবং নেটওয়ার্কের রিসোর্সগুলো সাধারণত রিডিউস করে দেয় বা শাটডাউন করে দেয় বা ডিভাইসগুলোকে স্লো করে ফেলে। ট্রোজান হর্স হচ্ছে এটা প্রোগ্রামের ভিতরে লুকিয়ে থাকে এবং এটা ভাইরাস বা ওয়ার্মের মতো কাজ করে না। এটা হচ্ছে প্রোগ্রামের ভিতরে লুকিয়ে থাকে যখন প্রোগ্রামটা রান হয় তখন এই প্রোগ্রামগুলো কাজ করা শুরু করে। রুটকিট হচ্ছে এগুলো প্রোগ্রামের বা মোবাইল ডিভাইসের লুকায়িত অবস্থায় থাকে এবং কেউ যখন রিমোট লোকেশনে তার পিসি বা মোবাইল ডিভাইসে কন্ট্রোলিং করতে চায় তখন হচ্ছে এই সফটওয়্যারটা বা এই ধরনের প্রোগ্রামগুলো হচ্ছে অ্যাক্টিভেট হয়। এই ধরনের প্রোগ্রামগুলোকে বলা হচ্ছে রুটকিট, যার মাধ্যমে রিমোটলি বা দূর থেকে কেউ তো আমার পিসিতে অ্যাক্সেস করতে পারবে। আর স্পাইওয়্যার হচ্ছে এগুলো প্রোগ্রাম যেগুলো হচ্ছে ইউজারের নলেজ ছাড়াই সিকিউরিটি ইনফরমেশনগুলো বা সিক্রেটলি ইনফরমেশনগুলো কালেক্ট করে অনলাইনে ইউজারের কাছে সেন্ড করে দেয় অন্য ইউজারের কাছে, এটাকে স্পাইওয়্যার বলে। আর অ্যাডওয়্যার হচ্ছে যে বিভিন্ন কাজ করতে গেলে বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট, পপ আপ, ব্যানার, হাবি জাবি, ব্লা এগুলো ইমেল, ওয়েব পেজে চলে আসে। এই হচ্ছে কমন টাইপ অফ কিছু ম্যালওয়্যার। সো বেসিক্যালি সাধারণত ইন্টারনেটে বা নেটওয়ার্ক অ্যাটাকটা কীভাবে হয় আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, তো এখানে যে ইনফরমেশন দেওয়া আছে যে হাউ এ ভাইরাস ক্যান স্প্রেড ভিয়া অ্যান ইমেইল মেসেজ, ইমেইলের মাধ্যমে ভাইরাসটা কীভাবে ছড়ায়। সো স্টেপ 1-এ দেখো কী করা আছে, যে কিছু আনস্ক্র্যাপুলাস প্রোগ্রামার আছে। এখানে যারা বসে আছে এরা হচ্ছে আনস্ক্র্যাপুলাস প্রোগ্রামার। তো এরা হচ্ছে ভাইরাস প্রোগ্রামগুলোকে ক্রিয়েট করে যা ধর এমন একটা ভাইরাস প্রোগ্রাম ক্রিয়েট করলো যার কাজ হচ্ছে সব ধরনের ফাইলগুলো ডিলিট করে ফেলা। সো তারা কি করে, তারা এই ভাইরাসটাকে একটা ওয়ার্ড প্রসেসিং ডকুমেন্টের ভিতরে হাইড করার পরে এটাকে ইমেইলের যে মেসেজ বা যে ডকুমেন্ট সেটার সাথে অ্যাটাচমেন্ট করে পাঠিয়ে দেয়। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপে ইমেইল মেসেজ যেটা ইনফেক্টেড অ্যাটাচমেন্ট আকারে হয় সেটা বিভিন্ন ওয়ার্ল্ডের বিভিন্ন ইউজারের কাছে চলে যায়। এই জন্য দেখবা যে আনট্রাস্টেড কোনো জায়গা থেকে যখন ইমেইল আসে, মেইল সার্ভার কী করে এটাকে স্পামে পাঠিয়ে দেয়। স্পামে পাঠানোর কারণটাই হচ্ছে যে এটা হচ্ছে আনট্রাস্টেড। তুমি যদি মেইলটা ওপেন করো তাহলে তোমার নিজের রিস্কে এটাকে ওপেন করতে হবে। এখানে দুইটা কেস হয়। কি দুইটা কেস? ফার্স্ট কেসে যেটা হয় যে কিছু ইউজার হচ্ছে অ্যাটাচমেন্ট ওপেন করে এবং তাদের কম্পিউটারটা ইনফেক্টেড হয়ে যায়, না বুঝে এই মেসেজটা ওপেন করে ফেলে। আবার আরেক ধরনের ইউজার আছে যে তারা হচ্ছে দে ডু নট রিকগনাইজ দ্য নেম অফ দ্য সেন্ডার অর ইমেল মেসেজ। তো কে মেসেজটা পাঠিয়েছে বা মেইলটা কে পাঠিয়েছে সে তাদেরকে চিনে না। তো না চেনার কারণে তারা হচ্ছে ইমেল মেসেজটা ওপেন করে না। তার পরিবর্তে কী করে, তারা ইমিডিয়েটলি মেসেজটাকে ডিলিট করে দেয় এবং তাদের কম্পিউটারে ভাইরাস দ্বারা ইনফেক্টেড হয় না। তো তার মানে এখানে দেখা যাচ্ছে যে ইমেইলের মাধ্যমে সাধারণত একটা নেটওয়ার্ক বা একটা ভাইরাস ছড়াতে পারে এবং আমরা যদি একটু সতর্ক থাকি তাহলে এখান থেকে আমরা রিলিফ পাওয়া যায়। নেক্সট যেটা আছে যে আরও কিছু নেটওয়ার্ক অ্যাটাক আছে, যেমন বটনেট একটা অ্যাটাক। সেটা হচ্ছে যেখানে গ্রুপ অফ কম্প্রোমাইজড কম্পিউটার মোবাইল ডিভাইস কানেক্ট টু এ নেটওয়ার্ক। সো এখানে কম্প্রোমাইজড নেটওয়ার্ক আর ডিভাইসকে বলা হয় হচ্ছে জম্বি। মানে এই ধরনের যে কম্পিউটার বা মোবাইলগুলো যেগুলো ধরো ইনফেক্টেড হয়ে গেছে তোমার ভাইরাস দিয়ে বা ম্যালওয়্যার দিয়ে, এরা যখন একটা নেটওয়ার্ক গ্রুপ করে বা নেটওয়ার্ক তৈরি করে তখন এদেরকে বলা হচ্ছে বটনেট। দেন আরেক ধরনের প্রবলেম আছে যেটাকে বলে ডিওএস অ্যাটাক বা অনেক সময় ডিডিওএস অ্যাটাক বলা হয়, যে ডেনিয়াল অফ সার্ভিস অ্যাটাক। এটা হচ্ছে যে কম্পিউটারের অ্যাক্সেস করার জন্য যে ইন্টারনেট সার্ভিস প্রয়োজন সেটাকে ডিস্টার্ব করে। তো এটাকে বলা হচ্ছে ডিস্ট্রিবিউটেড ডস অ্যাটাক বা এটা অনেক সময় নাম হচ্ছে ডিডিওএস অ্যাটাক। এর মাধ্যমে কম্পিউটারের ইন্টারনেট অ্যাক্সেসটা বন্ধ হয়ে যায়।
4 নম্বর হচ্ছে ব্যাকডোর। ব্যাকডোর হচ্ছে এক ধরনের প্রোগ্রাম যেখানে অনেকগুলো ইনস্ট্রাকশন দেয়া থাকে, যে ইনস্ট্রাকশনের মাধ্যমে ইউজার হচ্ছে তার পিসির যে সিকিউরিটি কন্ট্রোল সেটাকে বাইপাস করতে পারে। দ্যাট মিনস তোমার পিসিতে ঢোকার সময় হয়তো বা পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হয়, কিন্তু ব্যাকডোর থাকলে সে এই পাসওয়ার্ডটাকে বাইপাস করে তোমার সিস্টেমে সে ইন করতে পারবে। এই ধরনের প্রোগ্রামকে বলা হচ্ছে ব্যাকডোর প্রোগ্রাম। এছাড়াও আরেকটা আছে স্পুফিং হচ্ছে এক ধরনের টেকনিক যার মাধ্যমে হচ্ছে ইন্ট্রুডার যারা আছে, ইন্ট্রুডার মানে হচ্ছে যে আমি যাকে পারমিশন দিচ্ছেন আনঅথরাইজ ব্যক্তি, সে সিস্টেমে জোর করে ঢুকতে যাচ্ছে। তো ইন্ট্রুডার কী করে, এই টেকনিকটা ইউজ করে সে হচ্ছে যে নেটওয়ার্ক বা ইন্টারনেটের কোন জায়গাটায় ফাঁকা আছে বা কোন জায়গাটায় গ্যাপ আছে সেই গ্যাপটা খোঁজার চেষ্টা করে। এই টেকনিকটাকে বলা হচ্ছে স্পুফিং। তো ফায়ারওয়াল আমরা এর আগের ক্লাসেও দেখেছি। তো ফায়ারওয়াল হচ্ছে মূলত এক ধরনের হার্ডওয়্যার অথবা সফটওয়্যার যার কাজ হচ্ছে আমার যে নেটওয়ার্কের যে রিসোর্সগুলো সেই রিসোর্সকে এই ধরনের ইন্ট্রুশন মানে অনাকাঙ্ক্ষিত ব্যক্তিদের প্রবেশ থেকে আটকে দেবে। এটা হচ্ছে ফায়ারওয়ালের কাজ। তো আনঅথরাইজ অ্যাক্সেস এবং এটা কীভাবে হয় দেখো কী বলছে, যে আনঅথরাইজ অ্যাক্সেস ইজ দ্য ইউজ অফ কম্পিউটার আর নেটওয়ার্ক উইদাউট পারমিশন। দ্যাট মিন তোমার কম্পিউটার অথবা নেটওয়ার্কটা তোমার পারমিশন ছাড়া ইউজ করাটাই হচ্ছে আনঅথরাইজ অ্যাক্সেস। Unauthorized use is the use of computer or its data for unapproved or possibly illegal activities. তাহলে আনঅথরাইজ অ্যাক্সেস হচ্ছে তোমার পারমিশন ছাড়া তোমার কম্পিউটার বা নেটওয়ার্ক ইউজ করা, আর অনঅথরাইজ ইউজ হচ্ছে কম্পিউটার এবং ডেটাকে এমনভাবে ইউজ করা যেটা সে ইলিগাল অ্যাক্টিভিটির কাজে ইউজ করতেছে। লাইক ধরো তোমার মোবাইল ফোন নিল, মোবাইল ফোন তোমার সিম যেটা তোমার নামে সেটা হচ্ছে অ্যালোকেশন করে, কিন্তু সেই সিম দিয়ে সে যদি কোনো ইলিগাল কাজ করে তাহলে এটা হবে আনঅথরাইজ ইউজ। এখন আনঅথরাইজ অ্যাক্সেস বা ইউজ এটাকে আমরা প্রিভেন্ট করার জন্য কী কী করতে পারি। তো অর্গানাইজেশন যেটা করে কিছু স্টেপস বা কিছু প্রিভেনশন মেজার নেয় যাতে আনঅথরাইজ অ্যাক্সেসটাকে এবং ইউজটাকে অফ করা যায়। সেটা হচ্ছে অ্যাকসেপ্টেবল ইউজ পলিসি, অথবা আমরা ফাইল এবং প্রিন্টার শেয়ারিংগুলোকে ডিসেবল করতে পারি। যেমন এখানে দেখা যাচ্ছে আমাদের উইন্ডোজ 10-এও এই ফাইল এবং প্রিন্টার শেয়ারিংয়ের বিভিন্ন অপশনগুলো আমরা ডিসেবল করে রাখতে পারি। সো আনঅথরাইজ অ্যাক্সেস এবং ইউজ প্রোটেকশন করার জন্য আরও একটা কাজ করা যায়, যেটা হচ্ছে যে অ্যাক্সেস কন্ট্রোল। এই যে একটা টার্ম আছে যেটাকে বলা হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল, মানে কে আমার সিস্টেমে আসতে পারবে কে আসতে পারবে না, এই টার্মটাকে বলা হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল। এটার মানে বলা হচ্ছে হু ক্যান অ্যাক্সেস এ কম্পিউটার ডিভাইস অন নেটওয়ার্ক। কে হচ্ছে আমার কম্পিউটার ডিভাইস অথবা নেটওয়ার্কে অ্যাক্সেস করতে পারবে, এবং যখন তারা এটা অ্যাক্সেস করবে তখন তারা কি কতটুক পর্যন্ত অ্যাক্সেস করতে পারবে বা কতটুক পর্যন্ত অ্যাক্সেস করতে পারবে এই জিনিসটাও বলা থাকে। তাহলে কম্পিউটার, মোবাইল ডিভাইস অথবা নেটওয়ার্কে অবশ্যই এই ধরনের জিনিস বা এই ধরনের রেকর্ড বা ডেটাবেস মেনটেন করতে হবে, যার মাধ্যমে কে সাকসেসফুলি ইন করতে পারবে আর কে সাকসেসফুলি ইন করতে পারবে না এই জিনিসটা বলে দেওয়া থাকবে। সাধারণত আমরা এটা করার জন্য যে এই টুলটা ইউজ করি সেটা হচ্ছে ইউজার নেম এবং পাসওয়ার্ড ইউজ করে থাকি। এর মাধ্যমে হচ্ছে আমরা সেই নেটওয়ার্কে অ্যাক্সেস করতে পারবো কি পারবো না সেটা ডিপেন্ড করে হচ্ছে আমার ইউজার নেম পাসওয়ার্ডের উপরে। আমার যদি ইউজার নেম পাসওয়ার্ড থাকে তাহলে আমি সিস্টেম অ্যাক্সেস করতে পারবো, আদারওয়াইজ পারবো না। এছাড়াও আরও যে কিছু টেকনিক আছে সেটা হচ্ছে আনঅথরাইজ অ্যাক্সেস এবং ইউজ প্রিভেনশনের জন্য যে পাস ফ্রেজ একটা টার্ম আছে। পাস ফ্রেজ কথাটার মানে হচ্ছে যে এটা হচ্ছে প্রাইভেট কম্বিনেশন অফ ওয়ার্ডস। এটা পাসওয়ার্ড বলতে পারো বা পাস ফ্রেজ, যেটা হচ্ছে বিভিন্ন ধরনের ওয়ার্ডের কম্বিনেশনে থাকে। এর ভিতরে অনেক সময় ক্যাপিটাল ওয়ার্ড থাকে, পাংচুয়েশন থাকে। পাংচুয়েশন মানে হচ্ছে $, এগুলোকে বলা হচ্ছে পাংচুয়েশন। Associated with the username that allows to access certain computer resource. তো একটা ধরো কম্বিনেশন অফ ওয়ার্ড যেটার ভিতরে নাম্বার, অ্যালফাবেট, পাংচুয়েশন, ছোটো হাতের বড় হাতের মিক্স করে একটা ওয়ার্ড বা একটা সেন্টেন্স থাকবে, যেটা দিয়ে হচ্ছে তোমাকে কম্পিউটার রিসোর্স অ্যাক্সেস করার জন্য পারমিশন দেওয়া হবে। এই টার্মটাকে বলা হচ্ছে পাস ফ্রেজ। অথবা এছাড়াও আমরা যেটা ইউজ করতে পারি যেটা হচ্ছে পিন মানে হচ্ছে পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার, বা অনেক সময় এটাকে বলা হয় পাসকোড, বা আমরা অনেক সময় এটাকে নিউমেরিক পাসকোডও বলি। তো এই ধরনের পিন যেটা কোম্পানি ইউজারদেরকে দিতে পারে, যার মাধ্যমে আমরা ইউজ করতে পারি। নেক্সট যেটা দেওয়া আছে সেটা হচ্ছে প্রসেসড অবজেক্ট
or any item that you must possess or carry with you it to in order to gain access computer or computer facility এর মানে হচ্ছে যে তোমাকে কোনো একটা অবজেক্ট বা কোনো বস্তু দেওয়া হবে যেটা তোমাকে অবশ্যই ক্যারি করতে হবে ওই ডিভাইসটা ইউজ করার জন্য। সেটা একটা কোনো RFID কার্ড হতে পারে, আইডি কার্ডের মতো, বা কোনো একটা ডিভাইস হতে পারে। অথবা এছাড়া আমরা যেটা করতে পারি বায়োমেট্রিক ডিভাইসও ইউজ করতে পারি, যার মাধ্যমে কোনো ব্যক্তির আইডেন্টিটি আমরা ডিজিটাল কোডের মাধ্যমে কম্পেয়ার করে মোবাইল বা কম্পিউটারে সে অ্যাক্সেস করতে পারবে কি পারবে না সেটা আমরা তার ফিজিক্যাল বা বিহেভিয়ারাল ক্যারেক্টারিস্টিক্সের মাধ্যমে ভেরিফাই করে আমরা ইউজ করতে পারি। যেমন কিছু বায়োমেট্রিক ডিভাইসের কথা এখানে যেমন এক্সাম্পল দেওয়া আছে, ফিঙ্গারপ্রিন্ট রিডার, তারপরে ফেস রিকগনিশন সিস্টেম, তারপরে হ্যান্ড জিওমেট্রি সিস্টেম, দেন ভয়েস ভেরিফিকেশন সিস্টেম হতে পারে, সিগনেচার ভেরিফিকেশন সিস্টেম হতে পারে, অথবা আইরিশ রিকগনিশন সিস্টেম। আইরিশ না, চোখের যে ব্ল্যাক সার্কেলটা সেটাকে আমরা আইরিশ বলি। এই আইরিশটা হচ্ছে এক একজন মানুষের হচ্ছে এক এক রকম। আইরিশের রিকগনিশন সিস্টেমের মাধ্যমে এটা এক ধরনের বায়োমেট্রিক সিস্টেম। এছাড়াও আরেকটা অপশন যেটা আছে টু স্টেপ ভেরিফিকেশন, একটা খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর যেটার মাধ্যমে হচ্ছে আমরা আনঅথরাইজ অ্যাক্সেস বা ইউজটাকে মানে ব্লক করতে পারি। সেটা কি? সেটা হচ্ছে এই টু স্টেপ ভেরিফিকেশন যেটা করে দুইটা সেপারেট মেথডকে ইউজ করা হয় এবং একটার পর আরেকটা আসে ইউজারের আইডেন্টিটিটা ভেরিফাই করার জন্য। লাইক যেমন আমার ইমেইলে হচ্ছে 2FA বা 2 ফ্যাক্টর বা 2 স্টেপ ভেরিফিকেশন অথেন্টিকেশন অন করা আছে। সেটা কি? প্রথমে আমি ইমেইলে ঢুকলাম, তো বলা আছে কি যে দুইটা আলাদা আলাদা মেথড হবে এবং একটার পর আরেকটা আসবে। তাহলে আমার ইমেইল অ্যাড্রেস দেওয়ার পর ফার্স্ট যে মেথডটা সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে পাসওয়ার্ড যাবে। আমি পাসওয়ার্ড দেওয়ার পর সেকেন্ড মেথডটা হচ্ছে যে আমাকে আমার মোবাইলে হচ্ছে একটা কোড আসে, সেই কোডটা ওইখানে ইনপুট দিতে বলে। তাহলে প্রথম হচ্ছে পাসওয়ার্ড দিলাম, সেকেন্ড স্টেপে হচ্ছে সেই কোডটা চাইলো। সেই কোডটা দেওয়ার পর সে ভেরিফাই হলো যে আমি আসলে ভ্যালিড ইউজার কিনা। সো এই ধরনের ভেরিফিকেশনকে বলা হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশন। তো এখানে দেখো মাইক্রোসফট অ্যাকাউন্টটা যেটা হচ্ছে যে সে একটা ইমেল এবং পাসওয়ার্ড দিল, দেওয়ার পরে তার কী হলো, এখানে ফোন নাম্বারে একটা SMS আসলো। তো তার দেখলো এটা হচ্ছে তার SMS-এর কোড। এই কোডটা যখন সে এখানে দিল, দেওয়ার পরে সেটা সাকসেসফুলি ভেরিফাইড হলো। তার মানে এটাকে বলা হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশন ফর প্রিভেন্টিং আনঅথরাইজ অ্যাক্সেস অ্যান্ড দ্য ইউজ। এছাড়াও আনঅথরাইজ অ্যাক্সেস এবং ইউজটা প্রিভেন্ট করার জন্য আমরা ইউজ করতে পারি ডিজিটাল ফরেনসিক। ডিজিটাল ফরেনসিকটা হচ্ছে যে কম্পিউটার বা আদার যে নেটওয়ার্ক আছে সেই নেটওয়ার্কে এভিডেন্স অথবা ডিসকভারি অথবা কালেকশন এগুলো খুঁজে বের করা। তো ডিজিটাল ফরেনসিকের ক্ষেত্রে অনেক ধরনের এরিয়া আছে বা ডিজিটাল ফরেনসিক জিনিসটা অনেক জায়গায় আমরা ইউজ করতে পারি। সেটা হচ্ছে ল এনফোর্সমেন্টের ক্ষেত্রে, যেমন পুলিশ, সাইবার ক্রিমিনাল যারা, তাদের ক্ষেত্রে হচ্ছে এই ধরনের ডিজিটাল ফরেনসিক কেসটা ইউজ করে। ক্রিমিনাল প্রসিকিউটর ইউজ করে থাকে, মিলিটারি ইন্টেলিজেন্সে ইউজ করা হয়, ইন্স্যুরেন্স এজেন্সিতেও ইউজ করে, অথবা ইনফরমেশন সিকিউরিটি ডিপার্টমেন্ট যারা আছে তারা হচ্ছে এই ডিজিটাল ফরেনসিক পার্টটা ইউজ করে থাকে। এরপর আমরা যে টার্মটা দেখবো সেটা হচ্ছে সফটওয়্যার থেফট বা সফটওয়্যার কীভাবে চুরি করে। এটা কীভাবে হয়, যখন সফটওয়্যারের যে মিডিয়াটা সেটা কেউ চুরি করে। সফটওয়্যারের মিডিয়া বলতে সফটওয়্যারটা কোনো একটা তোমার হচ্ছে মিডিয়াতে ইনস্টল করা থাকে, সেটা হার্ড ড্রাইভ হোক বা যে কোনো একটা লোকেশনে হোক, সেটা চুরি করাটা হচ্ছে সফটওয়্যার থেফট। ইন্টেনশনালি ইরেজ প্রোগ্রাম, কেউ যদি ইচ্ছাকৃতভাবে প্রোগ্রামকে ইরেজ করে দেয়, সেটাও হচ্ছে সফটওয়্যার থেফটের আন্ডারে পড়ে। নাম্বার 3, ইললিগালি রেজিস্টার অর অ্যাক্টিভেট দ্য প্রোগ্রাম। যদি প্রোগ্রামটাকে কেউ ইললিগালভাবে রেজিস্টার করে থাকে, যেমন আমরা ক্র্যাক সফটওয়্যারগুলো যে ইললিগালি হচ্ছে এটাকে অ্যাক্টিভেট করি অথবা রেজিস্টার করে থাকি, এটা হচ্ছে সফটওয়্যার থেফটের একটা এক্সাম্পল। তো ইললিগালি রেজিস্টার করা অথবা প্রোগ্রামকে অ্যাক্টিভেট করা, এটা হচ্ছে সফটওয়্যার থেফটের এক্সাম্পল। ইললিগালি কপি ইজ এ প্রোগ্রাম, একটা প্রোগ্রামকে তুমি ইললিগালি হচ্ছে কপি করলা, যেটা হচ্ছে তোমার কপি করার পারমিশন নেই, বাট তারপরেও তুমি কপি করে নিয়ে যাচ্ছ, নিয়ে এটা ক্র্যাক সফটওয়্যার দিয়ে রেজিস্টার করে ইউজ করতেছে। এগুলো সবই হচ্ছে সফটওয়্যার থেফটের এক্সাম্পল। সফটওয়্যার থেফটের আরও কিছু যদি বলে থাকি, সেটা হচ্ছে যে অনেক ধরনের ম্যানুফ্যাকচারার যারা মানে সফটওয়্যার যারা প্রডিউস করে, তারা যেটা করে যে সফটওয়্যারের ভিতর বিভিন্ন ধরনের অ্যাক্টিভেশন প্রসেস সেট করে দেয়, যার মাধ্যমে মানে এটা ইনশিওর হয় যে সফটওয়্যারটা একের অধিক বা কম্পিউটারের বেশি কম্পিউটার আমরা এটাকে ইনস্টল করতে পারবো না। তো এখন এই অ্যাক্টিভেশন প্রসেসে বা এই প্রোডাক্ট যখন অ্যাক্টিভেশন হয়, তখন
এই কন্ডাক্টরটা এই অ্যাক্টিভেশনটা কীভাবে হয়ে থাকে, এটা সাধারণত অনলাইনে হতে পারে অথবা ফোনের মাধ্যমে অথবা ইউজারের যে ইনফরমেশন যেটা থাকে পার্সোনাল ইনফরমেশন সেটা সেখানে হচ্ছে প্রোডাক্টের আইডেন্টিফিকেশন নাম্বার দিলে তার এগেনস্ট অটোমেটিক এক ধরনের লাইসেন্স কোড দিয়ে দেয়। সেই লাইসেন্স কোড দেওয়ার মাধ্যমে আমরা হচ্ছে প্রোডাক্টটাকে অ্যাক্টিভেট করতে পারি। এবং সব ধরনের সফটওয়্যারে যে লাইসেন্স এগ্রিমেন্ট থাকে এখানে এরকম টাইপের একটা লাইসেন্স এগ্রিমেন্টে বলা থাকে যে এই সফটওয়্যারটা তুমি কী করতে পারবে অথবা কী করতে পারবে না। প্রত্যেকটা সফটওয়্যারের সাথে এরকম একটা করে লাইসেন্স এগ্রিমেন্ট দেওয়া থাকে। নেক্সট সেটা হচ্ছে ইনফরমেশন থেফট। এটা হচ্ছে যখন কেউ কোনো পার্সোনাল বা কনফিডেন্সিয়াল ইনফরমেশন আমার অমতেই বা কোনো পার্সোনাল অমতে যখন চুরি করার চেষ্টা করে তখন এটাকে বলা হচ্ছে ইনফরমেশন থেফট। তো এইটার জন্য যে কাজটা আমরা করে থাকি সেটা হচ্ছে এনক্রিপ্ট করে থাকি। এনক্রিপ্টটা কি? এনক্রিপশন হচ্ছে একটা প্রসেস যার মাধ্যমে আমরা যে হিউম্যান রিডেবল যে ডেটা থাকে এটাকে বিভিন্ন ধরনের এনকোডাই ইউজ করে থাকি যাতে আনঅথরাইজ অ্যাক্সেসটা প্রিভেন্ট করা যায়। লাইক কীরকম, তোমার ইনফরমেশন আছে মনে করো ABCDEF, ঠিক আছে? এখন এটাকে তুমি ABCDEFটাকে উল্টাপাল্টা করে এমনভাবে লিখলা যে এইটা এমন হয়ে গেলো যে ক A B C খ এরকম ধরো মিক্স করে হয়ে গেলো। তো যার ফলে নর্মাল মানুষ এটাকে পড়ে বুঝতে পারবে না যে এটা কী আছে। তো এই ধরনের কনসেপ্টটাকে বলা হচ্ছে এনকোডিং, যে নর্মাল ডাটাটাকে আমরা যেটা হিউম্যান পড়তে পারে সেটাকে কনভার্ট করে এমন একটা ক্যারেক্টারে নিয়ে যায় যেটা যাতে আনঅথরাইজ ব্যক্তি এটাতে অ্যাক্সেস না করতে পারে। তো ইনফরমেশন থেফটটাকে কীভাবে আমরা রিমুভ করতে পারি তার একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে যেটাকে বলা হচ্ছে পাবলিক কি এনক্রিপশন। কনসেপ্টটা কি আমরা একটু বুঝে নিই। স্টেপ 1-এ কী হয়, সেন্ডার ক্রিয়েটস এ ডকুমেন্ট অ্যান্ড সেন্ড ভিয়া ইমেল টু দ্য রিসিভার। সেন্ডার কী করলো, একটা ডকুমেন্ট বা ওয়ার্ড ফাইলে মনে করো ডকুমেন্ট তৈরি করে সেই ইমেল দিয়ে হচ্ছে তার রিসিভার যার কাছে পাঠাবে তার কাছে সেন্ড করলো। সেন্ড করার পরে দ্য সেন্ডার ইউজেস দ্য রিসিভার্স পাবলিক কি টু এনক্রিপ্ট দ্য মেসেজ। রিসিভারের কাছে একটা পাবলিক কি থাকে, সেই পাবলিক কিটা সে ইউজ করো এই মেসেজটাকে এনক্রিপ্ট করার জন্য। রিসিভার কী করলো, রিসিভার যেটা ইউজ করলো সেটা হচ্ছে যে ইউজেস হিজ অর হার প্রাইভেট কি টু ডিক্রিপ্ট দ্য মেসেজ। তার মানে রিসিভার কাছে যে মেইলটা আসলো সেই মেইলটা ওপেন করার জন্য সে একটা কি ইউজ করলো, যে কিটা তার নিজস্ব হতে পারে অথবা সেন্ডার যে কিটা আছে সেটাও সে ইউজ করতে পারে। সেটা দিয়ে এনক্রিপ্ট করার পরে দেন রিসিভার হচ্ছে সেই ইমেলটা বা প্রিন্ট আউটটা সে নিজে পড়তে পারবে। কিন্তু এর মাঝখানে যে স্টেপ 2 আর 3 এর মাঝখানে এখানে মনে করে আনঅথরাইজ একজন ব্যক্তি সে হচ্ছে সামহাও কোনোভাবে ডকুমেন্টটা রিসিভ করলো। এখন সে তো জানে না যে এটা এনক্রিপশনটা খোলার জন্য বা ডিক্রিপ্ট করার জন্য কী চাবিটা ইউজ করতে হবে, এটা শুধুমাত্র সেন্ডার এবং রিসিভার জানে। সো যার ফলে মাঝখানে যদি ইনফরমেশন চুরিও হয় তাহলে ইনফরমেশনটা নিয়ে কেউ কোনো কাজ করতে পারবে না। তো ইনফরমেশন থেফটের জন্য এখানে যে জিনিসটা আমরা ইউজ করে থাকি সেটা হচ্ছে ডিজিটাল সিগনেচার অথবা ডিজিটাল সার্টিফিকেটও ইউজ করা হয়। সো ডিজিটাল সিগনেচার হচ্ছে এক ধরনের এনক্রিপ্টেড কোড যার মাধ্যমে কোনো পার্সন, ওয়েবসাইট অথবা অর্গানাইজেশন ইলেকট্রনিক মেসেজের সাথে অ্যাটাচমেন্ট আকারে পাঠিয়ে দেয়, যাতে সেন্ডার পাঠিয়ে দিলে রিসিভার তখন বুঝতে পারে যে মেসেজটা আসলে কার কাছ থেকে এসেছে। এটাকে বলা হচ্ছে ডিজিটাল সিগনেচার। এটা সাধারণত ইনশিওর করে যে ইম্পোস্টার মানে হচ্ছে যে ফ্রড, যারা হচ্ছে মাঝপথে করে পাঠায়। ধরো সেন্ডার মেসেজটা পাঠাইছে বাট অ্যাকচুয়ালি আসলেই সেন্ডার মেসেজটা পাঠায়নি, এটা অন্য একটা তৃতীয় কোনো ব্যক্তি মেসেজটা সেন্ড করেছে, তাদেরকে বলা হচ্ছে ইম্পোস্টার। তো বলা হচ্ছে যে ডিজিটাল সিগনেচারটা কেন ইউজ করা হয়, যাতে ইম্পোস্টার হচ্ছে ইন্টারনেট ট্রানজ্যাকশনের জিনিসগুলোকে, ইন্টারনেটে টাকা পয়সা লেনদেনের বিষয়টাতে কেউ যেন পার্টিসিপেট না করতে পারে। আর সেকেন্ড যেটা ডিজিটাল সার্টিফিকেট, এটা হচ্ছে যে কোনো ইউজার বা ওয়েবসাইট সেটা হচ্ছে মানে আইনসঙ্গত কিনা বা লেজিমেটেড কিনা সেটা হচ্ছে গ্যারান্টি প্রোভাইড করে, সেটা হচ্ছে ডিজিটাল সার্টিফিকেট। সো ডিজিটাল সার্টিফিকেটের ব্যাপারটা অলরেডি আমি তোমাদের গত ক্লাসে দেখিয়েছি। তো যে ওয়েবসাইট যারা সাধারণত এনক্রিপশন টেকনিক ইউজ করে তাদের ডাটাকে সিকিউরিটি দেয়, সেই ধরনের ওয়েবসাইটটাকে বলা হচ্ছে সিকিউর সাইট। দ্যাট মিনস যেসব ওয়েবসাইট ডিজিটাল সার্টিফিকেট থাকে তাদেরকে আমরা বলতে পারি এরা হচ্ছে সিকিউর ওয়েবসাইট বা সিকিউর সাইট। তাহলে এখানে খেয়াল করো, যেটা আমরা তোমাদেরকে গতদিন দেখিয়েছি, এখানে যে লক বাটনটা আছে, এই লক বাটনটা মূলত
ইনশিওর করে যে আমার সার্টিফিকেটটা মানে সিকিউর কিনা। সেখানে ক্লিক করলে তোমরা সার্টিফিকেশনের ডিটেলসটা দেখতে পারবে। তাহলে এই ধরনের ওয়েবসাইটে আমরা যদি যাই বা এই ধরনের ওয়েবসাইটে ট্রানজ্যাকশন করি, তাহলে ইনফরমেশন চুরি হওয়ার সম্ভাবনাটা খুবই কম হবে। সো এটাই হচ্ছে ওয়ান সেন্স আমাদের ইনফরমেশন থেফট। দেন এই হার্ডওয়্যার ফেইলিয়ার এই পার্টটা আমরা হচ্ছে নেক্সট ক্লাসে দেখব। আজকে এই পর্যন্তই। আশা করি টপিক যতটুকু বলেছি তোমরা বুঝতে পেরেছো। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে ক্লাসে ডিসকাশনের পয়েন্ট রেজ করবো, অথবা আমাদের ক্লাস ফিডব্যাকে তোমার কোয়েশ্চেনটা সেখানে লিখে দেবা। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা দেখবো হচ্ছে কম্পিউটার ফান্ডামেন্টাল কোর্সের চ্যাপ্টার 5 যেটা বলা আছে ডিজিটাল সিকিউরিটি, এথিক্স অ্যান্ড প্রাইভেসি নিয়ে। তো এই চ্যাপ্টার অবজেক্টিভকে আমরা যদি একটু খেয়াল করি, এই চ্যাপ্টার আমরা কী শিখব। এখানে আমরা ডিজিটাল সিকিউরিটি রিস্কের বিভিন্ন টার্ম এবং বিভিন্ন টাইপসের সাইবার ক্রিমিনাল তাদের সম্বন্ধে জানব। এছাড়াও জানব বিভিন্ন ধরনের ইন্টারনেট এবং নেটওয়ার্কের অ্যাটাক এবং কীভাবে এই অ্যাটাকগুলো থেকে আমরা সেফ থাকতে পারি সেগুলো সম্বন্ধে জানব। এছাড়াও জানব কিছু টেকনিক, যে কোন টেকনিক দিয়ে হচ্ছে আমরা আনঅথরাইজ কম্পিউটার অ্যাক্সেসকে প্রিভেন্ট করতে পারি, সেগুলো আটকাতে পারি এবং তাদের ইউজ, এবং সফটওয়্যার যে ম্যানুফ্যাকচার এবং কীভাবে সফটওয়্যারের প্রাইভেসিকে প্রোটেক্ট করা যায় সেই বিষয়গুলো আমরা এখানে এক্সপ্লেনেশনে দেখব। এছাড়া আমরা আরও ডিসকাস করব কীভাবে এনক্রিপশন করতে হয়, ডিজিটাল সার্টিফিকেট, ডিজিটাল সিগনেচার কীভাবে কাজ করে সেই জিনিসগুলো আমরা এখানে দেখব। এছাড়াও আরও দেখব যে হার্ডওয়্যার থেফটের এগেইনস্টে বা ভ্যান্ডালিজম বা ফেলিয়ার এগেইনস্টে কী কী ধরনের সেফগার্ড আমরা ইউজ করতে পারি সেই টার্মগুলো আমরা এখান থেকে জানবো। দেন ব্যাকিং আপ, যেটা ব্যাকআপ যে নেই অ্যাভেলেবল ব্যাকআপের অপশনগুলো সম্বন্ধে আমরা জানবো। দেন সেফগার্ড এবং ওয়্যারলেস কমিউনিকেশনের ক্ষেত্রে কী কী ধরনের রিস্ক থাকে বা কী কী সেফগার্ড আমরা ইউজ করতে পারি সেগুলো জানবো। দেন ইনফরমেশন অ্যাকিউরেসি, ইন্টেলেকচুয়াল প্রপার্টি, রাইট কোড কন্ডাক্টস এবং গ্রিন কম্পিউটিং সম্বন্ধে কিছুটা জানার চেষ্টা করব। এবং ইনফরমেশন যে প্রাইভেসি এইটা সম্বন্ধে আমরা এই চ্যাপ্টারে একটু ডিটেলস ডিসকাস করব। তো এই হচ্ছে আমাদের চ্যাপ্টার ওভারভিউ। তো আমরা চলে যাই যে আসলে ডিজিটাল সিকিউরিটি রিস্ক বলতে আমরা কী বুঝি। সো ডিজিটাল সিকিউরিটি রিস্ক হচ্ছে ইন এনি ইভেন্ট অর অ্যাকশন দ্যাট কুড cause a loss or of a damage of a computer to mobile device, hardware, software, data, information or processing capability. তার মানে হচ্ছে ডিজিটাল সিকিউরিটি রিস্ক মানে হচ্ছে এটা কোনো ঘটনা হতে পারে বা কোনো কারো কাজ হতে পারে যার মাধ্যমে কম্পিউটার লস করা বা এটাকে ড্যামেজ করা। সেটা কম্পিউটার হতে পারে, মোবাইল ডিভাইস, হার্ডওয়্যার, সফটওয়্যার, ডেটা, ইনফরমেশন, যেটাই হোক না কেন, এগুলো লস অথবা ড্যামেজ সেটা ইচ্ছাকৃতভাবে হোক বা কারো কাজের মাধ্যমে হোক, সেটাকে আমরা বলছি ডিজিটাল সিকিউরিটি রিস্ক। তো এনি ইললিগাল অ্যাক্টিভিটি, যেটা সাধারণত কম্পিউটার রিলেটেড যেসব ডিভাইস থাকে সেগুলো দিয়ে যদি করা হয়ে থাকে তাহলে এগুলোকে বলা হচ্ছে কম্পিউটার ক্রাইম। আর সাইবার ক্রাইম কথাটার মানে হচ্ছে এটা হচ্ছে অনলাইন বা ইন্টারনেট বেসড একটা ইললিগাল অ্যাক্টিভিটি। এই অ্যাক্টিভিটিটাকে যেহেতু ইন্টারনেটের মাধ্যমে হয়ে থাকে এই জন্য আমরা এটাকে বলে থাকি এটাকে সাইবার ক্রাইম। সো ডিজিটাল সিকিউরিটির কী কী রিস্ক আছে আমরা যদি এখানে দেখি, ডিজিটাল সিকিউরিটির অনেকগুলো রিস্ক আছে। প্রথমটা হচ্ছে যে আনঅথরাইজ অ্যাক্সেস অ্যান্ড ইউজ, যে তোমার সিস্টেম বা তোমার কম্পিউটারে সে পারমিটেড না বা তারপরও সে ঢুকে সে ইউটিলাইজ করবে। দেন ইন্টারনেট অ্যান্ড নেটওয়ার্ক অ্যাটাকস, সিস্টেম ফেলিয়ার, ইনফরমেশন থিফট, চুরি করা, সফটওয়্যার থেফট, হার্ডওয়্যার থেফট, এই সবগুলোই হচ্ছে ডিজিটাল সিকিউরিটি রিস্কের এক একটা অংশ। সো ডিজিটাল সিকিউরিটি রিস্কের সাথে আসলে কারা কারা জড়িত আমরা যদি দেখি, প্রথমে হচ্ছে হ্যাকার, তারপর হচ্ছে ক্র্যাকার, তারপর হচ্ছে স্ক্রিপ্ট কিডি, দেন কর্পোরেট স্পাইস, আনএথিক্যাল এমপ্লয়েজ, সাইবার এক্সটর্শনিস্ট অ্যান্ড সাইবার টেরোরিস্ট। তো হ্যাকার হচ্ছে কারা? হ্যাকার মূলত হচ্ছে যারা কম্পিউটারের নেটওয়ার্কটাকে ব্রেকডাউন করে কম্পিউটারের সিস্টেমের ভিতর ঢুকে কাজ করে তাদেরকে বলা হচ্ছে হ্যাকার। হ্যাকার মূলত হচ্ছে তারা জাস্ট কম্পিউটারের যে নেটওয়ার্কটা, সেই নেটওয়ার্কটা যে উইক এটা তারা ফাইন্ড আউট করে দেয়। অনেকে যারা ইথিক্যাল হ্যাকিং বলে, ইথিক্যাল হ্যাকার যারা, তারা দাবি করে থাকে যে তারা যে কোনো নেটওয়ার্কের যে লুপহোলসগুলো বা যে গ্যাপগুলো আছে সেগুলো খুঁজে বের করার জন্য চেষ্টা করে।
আর ক্র্যাকার হচ্ছে হ্যাকারের মতোই, বাট ক্র্যাকার হচ্ছে আরেকটু ভয়ঙ্কর। তারা হচ্ছে কম্পিউটারে বা নেটওয়ার্কে ঢুকে ডিস্ট্রাকটিভ কাজগুলো করে থাকে, ইনফরমেশন নষ্ট করে দেওয়া, ইনফরমেশন ডিলিট করে দেওয়া বা এই ধরনের ক্ষতিকর কাজগুলো করে থাকে হচ্ছে ক্র্যাকার। হ্যাকার এবং ক্র্যাকার মূলত একই রকম, বাট একজন হচ্ছে নেটওয়ার্কে পেনিট্রেট করে, বাট তার ইন্টেনশন হয়তো বা ডেটা চুরি করে না বা ডেটা ডিস্ট্রয় করে না, বাট ক্র্যাকারের কাজ হচ্ছে ডেটা ডিস্ট্রয় করে বা অপারেটিং সিস্টেমটা ডাউন করে দেওয়া, মানে ক্ষতিকরমূলক কাজগুলো ক্র্যাকার করে থাকে। আর স্ক্রিপ্ট কিডি হচ্ছে যে ধর নতুন নতুন যারা হ্যাকিং শিখে তারা হচ্ছে এক্সিস্টিং যেসব কোডগুলো থাকে হ্যাকারদের বা ক্র্যাকারদের বিভিন্ন কোড তারা হচ্ছে ওপেন করে দেয়, সেই ওপেন কোডগুলো তারা যে প্র্যাকটিস করে এদেরকে বলা হচ্ছে স্ক্রিপ্ট কিডি। এরপর হচ্ছে কর্পোরেট স্পাইস, এর মানে হচ্ছে যে কর্পোরেট স্পাইস এবং আনএথিক্যাল এমপ্লয়িজ দুইটার মধ্যে এই ডিফারেন্সটা হচ্ছে যে কর্পোরেট স্পাইস এবং আনএথিক্যাল এমপ্লয়ি দুটাই হচ্ছে আমাদের সারাউন্ডিংসে অফিস রিলেটেডের মধ্যে যারা থাকে তারাই। কর্পোরেট স্পাইস হচ্ছে তারা হচ্ছে কলিগদের কম্পিউটারগুলোতে অ্যাক্সেস করার চেষ্টা করে বা এদের কম্পিউটার কাজ যে ভালো বুঝে সে সাধারণত চেষ্টা করে তাদের কম্পিউটারগুলোতে অ্যাক্সেস নেওয়ার এবং অ্যাক্সেস নিয়ে কিছু ইনফরমেশন যদি পেয়ে থাকে যার মাধ্যমে সে ফিনান্সিয়াল অথবা অন্য কোনো বেনিফিট পায়, সেই ধরনের পার্সনদেরকে বলা হচ্ছে কর্পোরেট স্পাইস। আর আনএথিক্যাল এমপ্লয়িজ হচ্ছে কোম্পানির ভিতরের এমপ্লয়ি যারা হচ্ছে কোম্পানির ইনফরমেশন, গুরুত্বপূর্ণ ইনফরমেশন নেওয়ার জন্য বিভিন্ন নেটওয়ার্কে ট্রাই করে এবং এগুলোকে বাইরে সেল করে সে বেনিফিটেড হতে চায়, এই ধরনের এমপ্লয়িকে বলা হচ্ছে আনএথিক্যাল এমপ্লয়ি। আর সাইবার এক্সটর্শনিস্টের কাজ হচ্ছে যে তারা হচ্ছে ওয়ান কাইন্ড অফ হ্যাকার এবং ক্র্যাকার, তারা সিস্টেমের ভিতরে ঢোকার পরে তারা একটা ধরো একটা অ্যামাউন্ট দাবি করে, একটা পেমেন্ট দাবি করে, যে পেমেন্টটা যদি তাদেরকে না করা হয় তাহলে তারা নেটওয়ার্ক ডাউন করে দিবে অথবা সার্ভার ক্র্যাশ করবে অথবা ডিস্ট্রয় করে দেবে। এই ধরনের লোকদেরকে বলা হচ্ছে সাইবার এক্সটর্শনিস্ট। আর সাইবার টেরোরিস্ট বলতে হচ্ছে যে এক্সটর্শনিস্টদের মতো, বাট এরা হচ্ছে পেমেন্ট নিয়ে কাজ করেন, এরা কোনো পলিটিক্যাল ইস্যু নিয়ে হচ্ছে অ্যাটাকগুলো করে থাকে, তাদেরকে বলা হচ্ছে সাইবার টেরোরিস্ট। তো এই হচ্ছে ডিজিটাল সিকিউরিটি রিস্কের কিছু অংশ। নেক্সট আমরা দেখবো হচ্ছে ইন্টারনেট এবং নেটওয়ার্ক অ্যাটাক, সাধারণত কী ধরনের অ্যাটাকগুলো হয়ে থাকে। তো আমরা মোটামুটি যেটা জানি যে সেটা হচ্ছে যে নেটওয়ার্কের মধ্যে দিয়ে সাধারণত আমরা যেসব ইনফরমেশন ট্রান্সমিট করি সেগুলোতে অনেক ধরনের সিকিউরিটি রিস্ক থাকে, বাট আমরা যদি ইনফরমেশনগুলো অর্গানাইজেশনে রেখে দিই তার চেয়ে দেখা যায় ইনফরমেশন ট্রান্সমিটের ক্ষেত্রে রিস্কের পরিমাণটা অনেক বেশি। তো সেইখানে কী ধরনের নেটওয়ার্ক অ্যাটাক হতে পারে তার প্রথমটাকে আমরা বলছি যে ম্যালওয়্যার। ম্যালওয়্যার হচ্ছে শর্ট ফর্মেস হচ্ছে ম্যালিশিয়াস সফটওয়্যার। তো এইটার ম্যালিশিয়াস সফটওয়্যারকে শর্ট ফর্মেটে বলা হয় হচ্ছে ম্যালওয়্যার। ম্যালওয়্যারটা হচ্ছে এক ধরনের প্রোগ্রাম যেটা হচ্ছে যে কম্পিউটার যে ইউজার, সেই ইউজারের অজান্তেই কম্পিউটার বা মোবাইল ডিভাইসের অপারেশনগুলোকে চেঞ্জ করে দেয়, সেইগুলোকে বলা হচ্ছে ম্যালওয়্যার। তো এখানে পাশে কিছু কমন টাইপ অফ ম্যালওয়্যার দেওয়া আছে, যেমন ভাইরাস, তারপরে ওয়ার্ম, দেন ট্রোজান হর্স, রুটকিট, স্পাইওয়্যার, অ্যাডওয়্যার, এগুলো হচ্ছে বিভিন্ন টাইপ অফ বা কমন টাইপস অফ ম্যালওয়্যার। তো ভাইরাস মূলত আমরা বলি যে কিছু ধরনের ড্যামেজিং প্রোগ্রামস যেগুলো হচ্ছে কম্পিউটার বা মোবাইল ডিভাইসের যে ইউজারের যে ইনফরমেশন বা পারমিশন এগুলোকে ব্রেকডাউন করে বা প্রোগ্রামগুলোকে নষ্ট করে দেয়। আর ওয়ার্ম হচ্ছে এক ধরনের প্রোগ্রাম যেটা হচ্ছে নিজে কপি হয়, রিপিটেডলি নিজে কপি হতে থাকে এবং নেটওয়ার্কের রিসোর্সগুলো সাধারণত রিডিউস করে দেয় বা শাটডাউন করে দেয় বা ডিভাইসগুলোকে স্লো করে ফেলে। ট্রোজান হর্স হচ্ছে এটা প্রোগ্রামের ভিতরে লুকিয়ে থাকে এবং এটা ভাইরাস বা ওয়ার্মের মতো কাজ করে না, এটা হচ্ছে প্রোগ্রামের ভিতরে লুকিয়ে থাকে যখন প্রোগ্রামটা রান হয় তখন এই প্রোগ্রামগুলো কাজ করা শুরু করে। রুটকিট হচ্ছে এগুলো প্রোগ্রামের বা মোবাইল ডিভাইসের লুকায়িত অবস্থায় থাকে এবং কেউ যখন রিমোট লোকেশনে তার পিসি বা মোবাইল ডিভাইসে কন্ট্রোলিং করতে চায় তখন হচ্ছে এই সফটওয়্যারটা বা এই ধরনের প্রোগ্রামগুলো হচ্ছে অ্যাক্টিভেট হয়। এই ধরনের প্রোগ্রামগুলোকে বলা হচ্ছে রুটকিট, যার মাধ্যমে রিমোটলি বা দূর থেকে কেউ তো আমার পিসিতে অ্যাক্সেস করতে পারবে। আর স্পাইওয়্যার হচ্ছে এগুলো প্রোগ্রাম যেগুলো হচ্ছে ইউজারের নলেজ ছাড়াই সিকিউরিটি ইনফরমেশনগুলো বা সিক্রেটলি ইনফরমেশনগুলো কালেক্ট করে অনলাইনে ইউজারের কাছে সেন্ড করে দেয় অন্য ইউজারের কাছে, এটাকে স্পাইওয়্যার বলে। আর অ্যাডওয়্যার হচ্ছে যে বিভিন্ন কাজ করতে গেলে বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট, পপ আপ, ব্যানার, হাবিজাবি, ব্লা এগুলো ইমেল, ওয়েব পেজে চলে আসে। এই হচ্ছে কমন টাইপ অফ কিছু ম্যালওয়্যার। সো বেসিক্যালি সাধারণত ইন্টারনেটে বা নেটওয়ার্ক অ্যাটাকটা কীভাবে হয় আমরা যদি একটু বোঝার চেষ্টা করি।
তো এখানে যে ইনফরমেশন দেওয়া আছে যে হাউ এ ভাইরাস ক্যান স্প্রেড ভিয়া অ্যান ইমেইল মেসেজ, ইমেইলের মাধ্যমে ভাইরাসটা কীভাবে ছড়ায়। সো স্টেপ 1-এ দেখো কী করা আছে, যে কিছু আনস্ক্র্যাপুলাস প্রোগ্রামার আছে। এখানে যারা বসে আছে এরা হচ্ছে আনস্ক্র্যাপুলাস প্রোগ্রামার। তো এরা হচ্ছে ভাইরাস প্রোগ্রামগুলোকে ক্রিয়েট করে যা ধর এমন একটা ভাইরাস প্রোগ্রাম ক্রিয়েট করলো যার কাজ হচ্ছে সব ধরনের ফাইলগুলো ডিলিট করে ফেলা। সো তারা কি করে, তারা এই ভাইরাসটাকে একটা ওয়ার্ড প্রসেসিং ডকুমেন্টের ভিতরে হাইড করার পরে এটাকে ইমেইলের যে মেসেজ বা যে ডকুমেন্ট সেটার সাথে অ্যাটাচমেন্ট করে পাঠিয়ে দেয়। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপে ইমেইল মেসেজ যেটা ইনফেক্টেড অ্যাটাচমেন্ট আকারে হয় সেটা বিভিন্ন ওয়ার্ল্ডের বিভিন্ন ইউজারের কাছে চলে যায়। এই জন্য দেখবা যে আনট্রাস্টেড কোনো জায়গা থেকে যখন ইমেইল আসে, মেইল সার্ভার কী করে এটাকে স্পামে পাঠিয়ে দেয়। স্পামে পাঠানোর কারণটাই হচ্ছে যে এটা হচ্ছে আনট্রাস্টেড। তুমি যদি মেইলটা ওপেন করো তাহলে তোমার নিজের রিস্কে এটাকে ওপেন করতে হবে। এখন এখানে দুইটা কেস হয়। কি দুইটা কেস? ফার্স্ট কেসে যেটা হয় যে কিছু ইউজার হচ্ছে অ্যাটাচমেন্ট ওপেন করে এবং তাদের কম্পিউটারটা ইনফেক্টেড হয়ে যায়, না বুঝে এই মেসেজটা ওপেন করে ফেলে। আবার আরেক ধরনের ইউজার আছে যে তারা হচ্ছে দে ডু নট রিকগনাইজ দ্য নেম অফ দ্য সেন্ডার অর ইমেল মেসেজ। তো কে মেসেজটা পাঠিয়েছে বা মেইলটা কে পাঠিয়েছে সে তাদেরকে চিনে না। তো না চেনার কারণে তারা হচ্ছে ইমেল মেসেজটা ওপেন করে না। তার পরিবর্তে কী করে, তারা ইমিডিয়েটলি মেসেজটাকে ডিলিট করে দেয় এবং তাদের কম্পিউটারে ভাইরাস দ্বারা ইনফেক্টেড হয় না। তো তার মানে এখানে দেখা যাচ্ছে যে ইমেইলের মাধ্যমে সাধারণত একটা নেটওয়ার্ক বা একটা ভাইরাস ছড়াতে পারে এবং আমরা যদি একটু সতর্ক থাকি তাহলে এখান থেকে আমরা রিলিফ পাওয়া যায়। নেক্সট যেটা আছে যে আরও কিছু নেটওয়ার্ক অ্যাটাক আছে, যেমন বটনেট একটা অ্যাটাক। সেটা হচ্ছে যেখানে গ্রুপ অফ কম্প্রোমাইজড কম্পিউটার মোবাইল ডিভাইস কানেক্ট টু এ নেটওয়ার্ক। সো এখানে কম্প্রোমাইজড নেটওয়ার্ক আর ডিভাইসকে বলা হয় হচ্ছে জম্বি। মানে এই ধরনের যে কম্পিউটার বা মোবাইলগুলো যেগুলো ধরো ইনফেক্টেড হয়ে গেছে তোমার ভাইরাস দিয়ে বা ম্যালওয়্যার দিয়ে, এরা যখন একটা নেটওয়ার্ক গ্রুপ করে বা নেটওয়ার্ক তৈরি করে তখন এদেরকে বলা হচ্ছে বটনেট। দেন আরেক ধরনের প্রবলেম আছে যেটাকে বলে ডিওএস অ্যাটাক বা অনেক সময় ডিডিওএস অ্যাটাক বলা হয়, যে ডেনিয়াল অফ সার্ভিস অ্যাটাক। এটা হচ্ছে যে কম্পিউটারের অ্যাক্সেস করার জন্য যে ইন্টারনেট সার্ভিস প্রয়োজন সেটাকে ডিস্টার্ব করে। তো এটাকে বলা হচ্ছে ডিস্ট্রিবিউটেড ডস অ্যাটাক বা এটা অনেক সময় নাম হচ্ছে ডিডিওএস অ্যাটাক। এর মাধ্যমে কম্পিউটারের ইন্টারনেট অ্যাক্সেসটা বন্ধ হয়ে যায়। 4 নম্বর হচ্ছে ব্যাকডোর হচ্ছে এক ধরনের প্রোগ্রাম যেখানে অনেকগুলো ইনস্ট্রাকশন দেয়া থাকে, যে ইনস্ট্রাকশনের মাধ্যমে ইউজার হচ্ছে তার পিসির যে সিকিউরিটি কন্ট্রোল সেটাকে বাইপাস করতে পারে। দ্যাট মিনস তোমার পিসিতে ঢোকার সময় হয়তো বা পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হয়, কিন্তু ব্যাকডোর থাকলে সে এই পাসওয়ার্ডটাকে বাইপাস করে তোমার সিস্টেমে সে ইন করতে পারবে। এই ধরনের প্রোগ্রামকে বলা হচ্ছে ব্যাকডোর প্রোগ্রাম। এছাড়াও আরেকটা আছে স্পুফিং হচ্ছে এক ধরনের টেকনিক যার মাধ্যমে হচ্ছে ইন্ট্রুডার যারা আছে, ইন্ট্রুডার মানে হচ্ছে যে আমি যাকে পারমিশন দিচ্ছেন আনঅথরাইজ ব্যক্তি, সে সিস্টেমে জোর করে ঢুকতে যাচ্ছে। তো ইন্ট্রুডার কী করে, এই টেকনিকটা ইউজ করে সে হচ্ছে যে নেটওয়ার্ক বা ইন্টারনেটের কোন জায়গাটায় ফাঁকা আছে বা কোন জায়গাটায় গ্যাপ আছে সেই গ্যাপটা খোঁজার চেষ্টা করে। এই টেকনিকটাকে বলা হচ্ছে স্পুফিং। তো ফায়ারওয়াল আমরা এর আগের ক্লাসেও দেখেছি। তো ফায়ারওয়াল হচ্ছে মূলত এক ধরনের হার্ডওয়্যার অথবা সফটওয়্যার যার কাজ হচ্ছে আমার যে নেটওয়ার্কের যে রিসোর্সগুলো সেই রিসোর্সকে এই ধরনের ইন্ট্রুশন মানে অনাকাঙ্ক্ষিত ব্যক্তিদের প্রবেশ থেকে আটকে দেবে। এটা হচ্ছে ফায়ারওয়ালের কাজ। তো আনঅথরাইজ অ্যাক্সেস এবং এটা কীভাবে হয় দেখো কি বলছে, যে আনঅথরাইজ অ্যাক্সেস ইজ দ্য ইউজ অফ কম্পিউটার আর নেটওয়ার্ক উইদাউট পারমিশন। দ্যাট মিন তোমার কম্পিউটার অথবা নেটওয়ার্কটা তোমার পারমিশন ছাড়া ইউজ করাটাই হচ্ছে আনঅথরাইজ অ্যাক্সেস। Unauthorized use is the use of computer or its data for unapproved or possibly illegal activities. তাহলে আনঅথরাইজ অ্যাক্সেস হচ্ছে তোমার পারমিশন ছাড়া তোমার কম্পিউটার বা নেটওয়ার্ক ইউজ করা, আর অনঅথরাইজ ইউজ হচ্ছে কম্পিউটার এবং ডেটাকে এমনভাবে ইউজ করা যেটা সে ইলিগাল অ্যাক্টিভিটির কাজে ইউজ করতেছে। লাইক ধরো তোমার মোবাইল ফোন নিল, মোবাইল ফোন তোমার সিম যেটা তোমার নামে সেটা হচ্ছে অ্যালোকেশন করে, কিন্তু সেই সিম দিয়ে সে যদি কোনো ইলিগাল কাজ করে তাহলে এটা হবে আনঅথরাইজ ইউজ। এখন
আনঅথরাইজ অ্যাক্সেস বা ইউজ এটাকে আমরা প্রিভেন্ট করার জন্য কী কী করতে পারি। তো অর্গানাইজেশন যেটা করে কিছু স্টেপস বা কিছু প্রিভেনশন মেজার নেয় যাতে আনঅথরাইজ অ্যাক্সেসটাকে এবং ইউজটাকে অফ করা যায়। সেটা হচ্ছে অ্যাকসেপ্টেবল ইউজ পলিসি, অথবা আমরা ফাইল এবং প্রিন্টার শেয়ারিংগুলোকে ডিসেবল করতে পারি। যেমন এখানে দেখা যাচ্ছে আমাদের উইন্ডোজ 10-এও এই ফাইল এবং প্রিন্টার শেয়ারিংয়ের বিভিন্ন অপশনগুলো আমরা ডিসেবল করে রাখতে পারি। সো আনঅথরাইজ অ্যাক্সেস এবং ইউজ প্রোটেকশন করার জন্য আরও একটা কাজ করা যায়, যেটা হচ্ছে যে অ্যাক্সেস কন্ট্রোল। এই যে একটা টার্ম আছে যেটাকে বলা হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল, মানে কে আমার সিস্টেমে আসতে পারবে, কে আসতে পারবে না, এই টার্মটাকে বলা হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল। এটার মানে বলা হচ্ছে হু ক্যান অ্যাক্সেস এ কম্পিউটার ডিভাইস অন নেটওয়ার্ক। কে হচ্ছে আমার কম্পিউটার ডিভাইস অথবা নেটওয়ার্কে অ্যাক্সেস করতে পারবে, এবং যখন তারা এটা অ্যাক্সেস করবে তখন তারা কী কতটুক পর্যন্ত অ্যাক্সেস করতে পারবে বা কতটুক পর্যন্ত অ্যাক্সেস করতে পারবে, এই জিনিসটাও বলা থাকে। তাহলে কম্পিউটার, মোবাইল ডিভাইস অথবা নেটওয়ার্কে অবশ্যই এই ধরনের জিনিস বা এই ধরনের রেকর্ড বা ডেটাবেস মেনটেন করতে হবে, যার মাধ্যমে কে সাকসেসফুলি ইন করতে পারবে আর কে সাকসেসফুলি ইন করতে পারবে না এই জিনিসটা বলে দেওয়া থাকবে। সাধারণত আমরা এটা করার জন্য যে এই টুলটা ইউজ করি সেটা হচ্ছে ইউজার নেম এবং পাসওয়ার্ড ইউজ করে থাকি। এর মাধ্যমে হচ্ছে আমরা সেই নেটওয়ার্কে অ্যাক্সেস করতে পারবো কি পারবো না সেটা ডিপেন্ড করে হচ্ছে আমার ইউজার নেম পাসওয়ার্ডের উপরে। আমার যদি ইউজার নেম পাসওয়ার্ড থাকে তাহলে আমি সিস্টেম অ্যাক্সেস করতে পারবো, আদারওয়াইজ পারবো না। এছাড়াও আরও যে কিছু টেকনিক আছে সেটা হচ্ছে আনঅথরাইজ অ্যাক্সেস এবং ইউজ প্রিভেনশনের জন্য যে পাস ফ্রেজ একটা টার্ম আছে। পাস ফ্রেজ কথাটার মানে হচ্ছে যে এটা হচ্ছে প্রাইভেট কম্বিনেশন অফ ওয়ার্ডস। এটা পাসওয়ার্ড বলতে পারো বা পাস ফ্রেজ, যেটা হচ্ছে বিভিন্ন ধরনের ওয়ার্ডের কম্বিনেশনে থাকে। এর ভিতরে অনেক সময় ক্যাপিটাল ওয়ার্ড থাকে, পাংচুয়েশন থাকে। পাংচুয়েশন মানে হচ্ছে @, $, এগুলোকে বলা হচ্ছে পাংচুয়েশন। Associated with the username that allows to access certain computer resource। তো একটা ধরো কম্বিনেশন অফ ওয়ার্ড যেটার ভিতরে নাম্বার, অ্যালফাবেট, পাংচুয়েশন, ছোটো হাতের বড় হাতের মিক্স করে একটা ওয়ার্ড বা একটা সেন্টেন্স থাকবে, যেটা দিয়ে হচ্ছে তোমাকে কম্পিউটার রিসোর্স অ্যাক্সেস করার জন্য পারমিশন দেওয়া হবে। এই টার্মটাকে বলা হচ্ছে পাস ফ্রেজ। অথবা এছাড়াও আমরা যেটা ইউজ করতে পারি যেটা হচ্ছে পিন মানে হচ্ছে পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার, বা অনেক সময় এটাকে বলা হয় পাসকোড, বা আমরা অনেক সময় এটাকে নিউমেরিক পাসকোডও বলি। তো এই ধরনের পিন যেটা কোম্পানি ইউজারদেরকে দিতে পারে, যার মাধ্যমে আমরা ইউজ করতে পারি। নেক্সট যেটা দেওয়া আছে সেটা হচ্ছে পসেসড অবজেক্ট অর এনি আইটেম দ্যাট ইউ মাস্ট পসেস অর ক্যারি উইথ ইউ ইট ইন অর্ডার টু গেইন অ্যাক্সেস কম্পিউটার ওর কম্পিউটার ফ্যাসিলিটির মানে হচ্ছে যে তোমাকে কোনো একটা অবজেক্ট বা কোনো বস্তু দেওয়া হবে যেটা তোমাকে অবশ্যই ক্যারি করতে হবে ওই ডিভাইসটা ইউজ করার জন্য। সেটা একটা কোনো RFID কার্ড হতে পারে, আইডি কার্ডের মতো, বা কোনো একটা ডিভাইস হতে পারে। অথবা এছাড়া আমরা যেটা করতে পারি বায়োমেট্রিক ডিভাইসও ইউজ করতে পারি, যার মাধ্যমে কোনো ব্যক্তির আইডেন্টিটি আমরা ডিজিটাল কোডের মাধ্যমে কম্পেয়ার করে মোবাইল বা কম্পিউটারে সে অ্যাক্সেস করতে পারবে কি পারবে না সেটা আমরা তার ফিজিক্যাল বা বিহেভিয়ারাল ক্যারেক্টারিস্টিক্সের মাধ্যমে ভেরিফাই করে আমরা ইউজ করতে পারি। যেমন কিছু বায়োমেট্রিক ডিভাইসের কথা এখানে যেমন এক্সাম্পল দেওয়া আছে, ফিঙ্গারপ্রিন্ট রিডার, তারপরে ফেস রিকগনিশন সিস্টেম, তারপরে হ্যান্ড জিওমেট্রি সিস্টেম, দেন ভয়েস ভেরিফিকেশন সিস্টেম হতে পারে, সিগনেচার ভেরিফিকেশন সিস্টেম হতে পারে, অথবা আইরিশ রিকগনিশন সিস্টেম। আইরিশ না, চোখের যে ব্ল্যাক সার্কেলটা সেটাকে আমরা আইরিশ বলি। এই আইরিশটা হচ্ছে এক একজন মানুষের হচ্ছে এক এক রকম। আইরিশের রিকগনিশন সিস্টেমের মাধ্যমেও এটা এক ধরনের বায়োমেট্রিক সিস্টেম। এছাড়াও আরেকটা অপশন যেটা আছে টু স্টেপ ভেরিফিকেশন, একটা খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর যেটার মাধ্যমে হচ্ছে আমরা আনঅথরাইজ অ্যাক্সেস বা ইউজটাকে মানে ব্লক করতে পারি। সেটা হচ্ছে এই টু স্টেপ ভেরিফিকেশন যেটা করে দুইটা সেপারেট মেথডকে ইউজ করা হয় এবং একটার পর আরেকটা আসে ইউজারের আইডেন্টিটিটা ভেরিফাই করার জন্য। লাইক যেমন আমার ইমেইলে হচ্ছে 2FA বা 2 ফ্যাক্টর বা 2 স্টেপ ভেরিফিকেশন অথেন্টিকেশন অন করা আছে। সেটা কি, প্রথমে আমি ইমেইলে ঢুকলাম, তো বলা আছে কি যে দুইটা আলাদা আলাদা মেথড হবে এবং একটার পর আরেকটা আসবে। তাহলে আমার ইমেইল অ্যাড্রেস দেওয়ার পর ফার্স্ট যে মেথডটা সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে পাসওয়ার্ড চাওয়া। আমি পাসওয়ার্ড দেওয়ার পর সেকেন্ড মেথডটা হচ্ছে যে আমাকে আমার মোবাইলে হচ্ছে একটা কোড আসে, সেই কোডটা ওইখানে ইনপুট দিতে বলে। তাহলে প্রথম
হচ্ছে পাসওয়ার্ড দিলাম, সেকেন্ড স্টেপে হচ্ছে সেই কোডটা চাইলো, সেই কোডটা দেওয়ার পর সে ভেরিফাই হলো যে আমি আসলে ভ্যালিড ইউজার কিনা। সো এই ধরনের ভেরিফিকেশনকে বলা হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশন। তো এখানে দেখো মাইক্রোসফট অ্যাকাউন্টে যেটা হচ্ছে যে সে একটা ইমেল এবং পাসওয়ার্ড দিল, দেওয়ার পরে তার কী হলো, এখানে ফোন নাম্বারে একটা SMS আসলো। তো তার দেখলো এটা হচ্ছে তার SMS-এর কোড, এই কোডটা যখন সে এখানে দিল, দেওয়ার পরে সেটা সাকসেসফুলি ভেরিফাইড হলো। তার মানে এটাকে বলা হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশন ফর প্রিভেন্টিং আনঅথরাইজ অ্যাক্সেস অ্যান্ড দ্য ইউজ। এছাড়াও আনঅথরাইজ অ্যাক্সেস এবং ইউজটা প্রিভেন্ট করার জন্য আমরা ইউজ করতে পারি ডিজিটাল ফরেনসিক। ডিজিটাল ফরেনসিকটা হচ্ছে যে কম্পিউটার বা আদার যে নেটওয়ার্ক আছে সেই নেটওয়ার্কে এভিডেন্স অথবা ডিসকভারি অথবা কালেকশন এগুলো খুঁজে বের করা। তো ডিজিটাল ফরেনসিকের ক্ষেত্রে অনেক ধরনের এরিয়া আছে, বা ডিজিটাল ফরেনসিক জিনিসটা অনেক জায়গায় আমরা ইউজ করতে পারি। সেটা হচ্ছে ল এনফোর্সমেন্টের ক্ষেত্রে, যেমন পুলিশ, সাইবার ক্রিমিনাল যারা, তাদের ক্ষেত্রে হচ্ছে এই ধরনের ডিজিটাল ফরেনসিক কেসটা ইউজ করে। ক্রিমিনাল প্রসিকিউটর ইউজ করে থাকে, মিলিটারি ইন্টেলিজেন্সে ইউজ করা হয়, ইন্স্যুরেন্স এজেন্সিতেও ইউজ করে, অথবা ইনফরমেশন সিকিউরিটি ডিপার্টমেন্ট যারা আছে তারা হচ্ছে এই ডিজিটাল ফরেনসিক পার্টটা ইউজ করে থাকে। এরপর আমরা যে টার্মটা দেখবো সেটা হচ্ছে সফটওয়্যার থেফট, বা সফটওয়্যার কীভাবে চুরি করে। এটা কীভাবে হয়, যখন সফটওয়্যারের যে মিডিয়াটা সেটা কেউ চুরি করে। সফটওয়্যারের মিডিয়া বলতে সফটওয়্যারটা কোনো একটা তোমার হচ্ছে মিডিয়াতে ইনস্টল করা থাকে, সেটা হার্ড ড্রাইভ হোক বা যে কোনো একটা লোকেশনে হোক, সেটা চুরি করাটা হচ্ছে সফটওয়্যার থেফট। ইন্টেনশনালি ইরেজ প্রোগ্রাম, কেউ যদি ইচ্ছাকৃতভাবে প্রোগ্রামকে ইরেজ করে দেয়, সেটাও হচ্ছে সফটওয়্যার থেফটের আন্ডারে পড়ে। নাম্বার 3, ইললিগালি রেজিস্টার অর অ্যাক্টিভেট দ্য প্রোগ্রাম। যদি প্রোগ্রামটাকে কেউ ইললিগালভাবে রেজিস্টার করে থাকে, যেমন আমরা ক্র্যাক সফটওয়্যারগুলো যে ইললিগালি হচ্ছে এটাকে অ্যাক্টিভেট করি অথবা রেজিস্টার করে থাকি, এটা হচ্ছে সফটওয়্যার থেফটের একটা এক্সাম্পল। তো ইললিগালি রেজিস্টার করা অথবা প্রোগ্রামকে অ্যাক্টিভেট করা, এটা হচ্ছে সফটওয়্যার থেফটের এক্সাম্পল। ইললিগালি কপি ইজ এ প্রোগ্রাম, একটা প্রোগ্রামকে তুমি ইললিগালি হচ্ছে কপি করলা, যেটা হচ্ছে তোমার কপি করার পারমিশন নেই, বাট তারপরেও তুমি কপি করে নিয়ে যাচ্ছ, নিয়ে এটা ক্র্যাক সফটওয়্যার দিয়ে রেজিস্টার করে ইউজ করতেছে, এগুলো সবই হচ্ছে সফটওয়্যার থেফটের এক্সাম্পল। সফটওয়্যার থেফটের আরও কিছু যদি বলে থাকি, সেটা হচ্ছে যে অনেক ধরনের ম্যানুফ্যাকচারার যারা, মানে সফটওয়্যার যারা প্রডিউস করে, তারা যেটা করে যে সফটওয়্যারের ভিতর বিভিন্ন ধরনের অ্যাক্টিভেশন প্রসেস সেট করে দেয়, যার মাধ্যমে মানে এটা ইনশিওর হয় যে সফটওয়্যারটা একের অধিক বা কম্পিউটারের বেশি কম্পিউটার আমরা এটাকে ইনস্টল করতে পারবো না। তো এখন এই অ্যাক্টিভেশন প্রসেসে বা এই প্রোডাক্ট যখন অ্যাক্টিভেশন হয়, তখন এই কন্ডাক্টরটা এই অ্যাক্টিভেশনটা কীভাবে হয়ে থাকে, এটা সাধারণত অনলাইনে হতে পারে, অথবা ফোনের মাধ্যমে, অথবা ইউজারের যে ইনফরমেশন যেটা থাকে পার্সোনাল ইনফরমেশন, সেটা সেখানে হচ্ছে প্রোডাক্টের আইডেন্টিফিকেশন নাম্বার দিলে তার এগেনস্ট অটোমেটিক এক ধরনের লাইসেন্স কোড দিয়ে দেয়। সেই লাইসেন্স কোড দেওয়ার মাধ্যমে আমরা হচ্ছে প্রোডাক্টটাকে অ্যাক্টিভেট করতে পারি। এবং সব ধরনের সফটওয়্যারে যে লাইসেন্স এগ্রিমেন্ট থাকে, এখানে এরকম টাইপের একটা লাইসেন্স এগ্রিমেন্টে বলা থাকে যে এই সফটওয়্যারটা তুমি কী করতে পারবে অথবা কী করতে পারবে না। প্রত্যেকটা সফটওয়্যারের সাথে এরকম একটা করে লাইসেন্স এগ্রিমেন্ট দেওয়া থাকে। নেক্সট যেটা, সেটা হচ্ছে ইনফরমেশন থেফট। এটা হচ্ছে যখন কেউ কোনো পার্সোনাল বা কনফিডেন্সিয়াল ইনফরমেশন আমার অমতেই বা কোনো পার্সোনাল অমতে যখন চুরি করার চেষ্টা করে, তখন এটাকে বলা হচ্ছে ইনফরমেশন থেফট। তো এইটার জন্য যে কাজটা আমরা করে থাকি সেটা হচ্ছে এনক্রিপ্ট করে থাকি। এনক্রিপ্টটা কি? এনক্রিপশন হচ্ছে একটা প্রসেস যার মাধ্যমে আমরা যে হিউম্যান রিডেবল যে ডেটা থাকে এটাকে বিভিন্ন ধরনের এনকোডাই ইউজ করে থাকি, যাতে আনঅথরাইজ অ্যাক্সেসটা প্রিভেন্ট করা যায়। লাইক কীরকম, তোমার ইনফরমেশন আছে মনে করো ABCDEF, ঠিক আছে? এখন এটাকে তুমি ABCDEFটাকে উল্টাপাল্টা করে এমনভাবে লিখলাম যে এইটা এমন হয়ে গেলো যে ক A B C খ এরকম ধরো মিক্স করে হয়ে গেলো। তো যার ফলে নর্মাল মানুষ এটাকে পড়ে বুঝতে পারবে না যে এটা কী আছে। তো এই ধরনের কনসেপ্টটাকে বলা হচ্ছে এনকোডিং, যে নর্মাল ডাটাটাকে আমরা যেটা হিউম্যান পড়তে পারে সেটাকে কনভার্ট করে এমন একটা ক্যারেক্টারে নিয়ে যায় যেটা যাতে আনঅথরাইজ ব্যক্তি এটাতে অ্যাক্সেস না করতে পারে। তো ইনফরমেশন থেফটটাকে কীভাবে আমরা রিমুভ করতে পারি তার একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে, যেটাকে বলা হচ্ছে পাবলিক কি এনক্রিপশন। কনসেপ্টটা কি আমরা একটু বুঝে নিই।
স্টেপ ওয়ানে কী হয়, সেন্ডার ক্রিয়েটস আ ডকুমেন্ট অ্যান্ড সেন্ড ভিয়া ইমেল টু দ্য রিসিভার। সেন্ডার কী করলো, একটা ডকুমেন্ট বা ওয়ার্ড ফাইলে মনে করো ডকুমেন্ট তৈরি করে সেই ইমেল দিয়ে হচ্ছে তার রিসিভার যার কাছে পাঠাবে তার কাছে সেন্ড করলো। সেন্ড করার পরে দ্য সেন্ডার ইউজেস দ্য রিসিভার্স পাবলিক কি টু এনক্রিপ্ট দ্য মেসেজ। রিসিভারের কাছে একটা পাবলিক কি থাকে, সেই পাবলিক কিটা সে ইউজ করো এই মেসেজটাকে এনক্রিপ্ট করার জন্য। রিসিভার কী করলো, রিসিভার যেটা ইউজ করলো সেটা হচ্ছে যে ইউজেস হিজ অর হার প্রাইভেট কি টু ডিক্রিপ্ট দ্য মেসেজ। তার মানে রিসিভার কাছে যে মেইলটা আসলো সেই মেইলটা ওপেন করার জন্য সে একটা কি ইউজ করলো, যে কিটা তার নিজস্ব হতে পারে অথবা সেন্ডার যে কিটা আছে সেটাও সে ইউজ করতে পারে। সেটা দিয়ে এনক্রিপ্ট করার পরে দেন রিসিভার হচ্ছে সেই ইমেলটা বা প্রিন্ট আউটটা সে নিজে পড়তে পারবে। কিন্তু এর মাঝখানে যে স্টেপ 2 আর 3 এর মাঝখানে এখানে মনে করে আনঅথরাইজ একজন ব্যক্তি সে হচ্ছে সামহাও কোনোভাবে ডকুমেন্টটা রিসিভ করলো। এখন সে তো জানে না যে এটা এনক্রিপশনটা খোলার জন্য বা ডিক্রিপ্ট করার জন্য কী চাবিটা ইউজ করতে হবে, এটা শুধুমাত্র সেন্ডার এবং রিসিভার জানে। সো যার ফলে মাঝখানে যদি ইনফরমেশন চুরিও হয় তাহলে ইনফরমেশনটা নিয়ে কেউ কোনো কাজ করতে পারবে না। তো ইনফরমেশন থেফটের জন্য এখানে যে জিনিসটা আমরা ইউজ করে থাকি সেটা হচ্ছে ডিজিটাল সিগনেচার অথবা ডিজিটাল সার্টিফিকেটও ইউজ করা হয়। সো ডিজিটাল সিগনেচার হচ্ছে এক ধরনের এনক্রিপ্টেড কোড যার মাধ্যমে কোনো পার্সন, ওয়েবসাইট অথবা অর্গানাইজেশন ইলেকট্রনিক মেসেজের সাথে অ্যাটাচমেন্ট আকারে পাঠিয়ে দেয়, যাতে সেন্ডার পাঠিয়ে দিলে রিসিভার তখন বুঝতে পারে যে মেসেজটা আসলে কার কাছ থেকে এসেছে। এটাকে বলা হচ্ছে ডিজিটাল সিগনেচার। এটা সাধারণত ইনশিওর করে যে ইম্পোস্টার মানে হচ্ছে যে ফ্রড, যারা হচ্ছে মাঝপথে করে পাঠায়। ধরো সেন্ডার মেসেজটা পাঠাইছে বাট অ্যাকচুয়ালি আসলেই সেন্ডার মেসেজটা পাঠায়নি, এটা অন্য একটা তৃতীয় কোনো ব্যক্তি মেসেজটা সেন্ড করেছে, তাদেরকে বলা হচ্ছে ইম্পোস্টার। তো বলা হচ্ছে যে ডিজিটাল সিগনেচারটা কেন ইউজ করা হয়, যাতে ইম্পোস্টার হচ্ছে ইন্টারনেট ট্রানজ্যাকশনের জিনিসগুলোকে, ইন্টারনেটে টাকা পয়সা লেনদেনের বিষয়টাতে কেউ যেন পার্টিসিপেট না করতে পারে। আর সেকেন্ড যেটা ডিজিটাল সার্টিফিকেট, এটা হচ্ছে যে কোনো ইউজার বা ওয়েবসাইট সেটা হচ্ছে মানে আইনসঙ্গত কিনা বা লেজিমেটেড কিনা সেটা হচ্ছে গ্যারান্টি প্রোভাইড করে, সেটা হচ্ছে ডিজিটাল সার্টিফিকেট। সো ডিজিটাল সার্টিফিকেটের ব্যাপারটা অলরেডি আমি তোমাদের গত ক্লাসে দেখিয়েছি। তো যে ওয়েবসাইট যারা সাধারণত এনক্রিপশন টেকনিক ইউজ করে তাদের ডাটাকে সিকিউরিটি দেয়, সেই ধরনের ওয়েবসাইটটাকে বলা হচ্ছে সিকিউর সাইট। দ্যাট মিনস যেসব ওয়েবসাইট ডিজিটাল সার্টিফিকেট থাকে তাদেরকে আমরা বলতে পারি এরা হচ্ছে সিকিউর ওয়েবসাইট বা সিকিউর সাইট। তাহলে এখানে খেয়াল করো, যেটা আমরা তোমাদেরকে গতদিন দেখিয়েছি, এখানে যে লক বাটনটা আছে, এই লক বাটনটা মূলত ইনশিওর করে যে আমার সার্টিফিকেটটা মানে সিকিউর কিনা। সেখানে ক্লিক করলে তোমরা সার্টিফিকেশনের ডিটেলসটা দেখতে পারবে। তাহলে এই ধরনের ওয়েবসাইটে আমরা যদি যাই বা এই ধরনের ওয়েবসাইটে ট্রানজ্যাকশন করি তাহলে ইনফরমেশন চুরি হওয়ার সম্ভাবনাটা খুবই কম হবে। সো এটাই হচ্ছে ওয়ান সেন্স আমাদের ইনফরমেশন থেফট। দেন এই হার্ডওয়্যার ফেইলিয়ার এই পার্টটা আমরা হচ্ছে নেক্সট ক্লাসে দেখব। আজকে এই পর্যন্তই। আশা করি টপিক যতটুকু বলেছি তোমরা বুঝতে পেরেছো। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে ক্লাসে ডিসকাশনের পয়েন্ট রেজ করবো অথবা আমাদের ক্লাস ফিডব্যাকে তোমার কোয়েশ্চেনটা সেখানে লিখে দিবা। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা দেখব হচ্ছে কম্পিউটার ফান্ডামেন্টাল কোর্সের চ্যাপ্টার 5 যেটা বলা আছে ডিজিটাল সিকিউরিটি, এথিক্স অ্যান্ড প্রাইভেসি নিয়ে। তো এই চ্যাপ্টার অবজেক্টিভকে আমরা যদি একটু খেয়াল করি, এই চ্যাপ্টার আমরা কী শিখব, এখানে আমরা ডিজিটাল সিকিউরিটি রিস্কের বিভিন্ন টার্ম এবং বিভিন্ন টাইপসের সাইবার ক্রিমিনাল তাদের সম্বন্ধে জানব। এছাড়াও জানব বিভিন্ন ধরনের ইন্টারনেট এবং নেটওয়ার্কের অ্যাটাক এবং কীভাবে এই অ্যাটাকগুলো থেকে আমরা সেফ থাকতে পারি সেগুলো সম্বন্ধে জানব। এছাড়াও জানব কিছু টেকনিক, যে কোন টেকনিক দিয়ে হচ্ছে আমরা আনঅথরাইজ কম্পিউটার অ্যাক্সেসকে প্রিভেন্ট করতে পারি, সেগুলো আটকাতে পারি এবং তাদের ইউজ, এবং সফটওয়্যার যে ম্যানুফ্যাকচার এবং কীভাবে সফটওয়্যারের প্রাইভেসিকে প্রোটেক্ট করা যায় সেই বিষয়গুলো আমরা এখানে এক্সপ্লেনেশন দেখব। এছাড়া আমরা আরও ডিসকাস করব কীভাবে এনক্রিপশন করতে হয়, ডিজিটাল সার্টিফিকেট, ডিজিটাল সিগনেচার কীভাবে কাজ করে সেই জিনিসগুলো আমরা এখানে দেখব। এছাড়াও আরও দেখব যে হার্ডওয়্যার থেফটের এগেইনস্টে
বা ভ্যান্ডালিজম বা ফেলিয়ার এগেনস্টে কী কী ধরনের সেফগার্ড আমরা ইউজ করতে পারি সেই টার্মগুলো আমরা এখান থেকে জানবো। দেন ব্যাকিং আপ যেটা ব্যাকআপ যে নেই অ্যাভেলেবল ব্যাকআপের অপশনগুলো সম্বন্ধে আমরা জানবো। দেন সেফগার্ড এবং ওয়্যারলেস কমিউনিকেশনের ক্ষেত্রে কী কী ধরনের রিস্ক থাকে বা কী কী সেফগার্ড আমরা ইউজ করতে পারি সেগুলো জানবো। দেন ইনফরমেশন অ্যাকিউরেসি, ইন্টেলেকচুয়াল প্রপার্টি, রাইট কোড কন্ডাক্টস এবং গ্রিন কম্পিউটিং সম্বন্ধে কিছুটা জানার চেষ্টা করব এবং ইনফরমেশন যে প্রাইভেসি এইটা সম্বন্ধে আমরা এই চ্যাপ্টারে একটু ডিটেলস ডিসকাস করব। তো এই হচ্ছে আমাদের চ্যাপ্টার ওভারভিউ। তো আমরা চলে যাই যে আসলে ডিজিটাল সিকিউরিটি রিস্ক বলতে আমরা কী বুঝি। সো ডিজিটাল সিকিউরিটি রিস্ক হচ্ছে in any event or action that could cause a loss or of a damage of a computer to mobile device, hardware, software, data, information or processing capability. তার মানে হচ্ছে ডিজিটাল সিকিউরিটি রিস্ক মানে হচ্ছে এটা কোনো ঘটনা হতে পারে বা কোনো কারো কাজ হতে পারে যার মাধ্যমে কম্পিউটার লস করা বা এটাকে ড্যামেজ করা, সেটা কম্পিউটার হতে পারে, মোবাইল ডিভাইস, হার্ডওয়্যার, সফটওয়্যার, ডেটা, ইনফরমেশন, যেটাই হোক না কেন, এগুলো লস অথবা ড্যামেজ সেটা ইচ্ছাকৃতভাবে হোক বা কারো কাজের মাধ্যমে হোক, সেটাকে আমরা বলছি ডিজিটাল সিকিউরিটি রিস্ক। তো এনি ইলিগাল অ্যাক্টিভিটি যেটা সাধারণত কম্পিউটার রিলেটেড যেসব ডিভাইস থাকে সেগুলো দিয়ে যদি করা হয়ে থাকে তাহলে এগুলোকে বলা হচ্ছে কম্পিউটার ক্রাইম। আর সাইবার ক্রাইম কথাটার মানে হচ্ছে এটা হচ্ছে অনলাইন বা ইন্টারনেট বেসড একটা ইলিগাল অ্যাক্টিভিটি। এই অ্যাক্টিভিটিটাকে যেহেতু ইন্টারনেটের মাধ্যমে হয়ে থাকে এই জন্য আমরা এটাকে বলে থাকি এটাকে সাইবার ক্রাইম। সো ডিজিটাল সিকিউরিটির কী কী রিস্ক আছে আমরা যদি এখানে দেখি, ডিজিটাল সিকিউরিটির অনেকগুলো রিস্ক আছে। প্রথমটা হচ্ছে যে আনঅথরাইজ অ্যাক্সেস অ্যান্ড ইউজ, যে তোমার সিস্টেম বা তোমার কম্পিউটারে সে পারমিটেড না হবে তারপরও সে ঢুকে সে ইউটিলাইজ করবে। দেন ইন্টারনেট অ্যান্ড নেটওয়ার্ক অ্যাটাকস, সিস্টেম ফেলিয়ার, ইনফরমেশন থিফট, চুরি করা, সফটওয়্যার থেফট, হার্ডওয়্যার থেফট, এই সবগুলোই হচ্ছে ডিজিটাল সিকিউরিটি রিস্কের এক একটা অংশ। সো ডিজিটাল সিকিউরিটি রিস্কের সাথে আসলে কারা কারা জড়িত আমরা যদি দেখি, প্রথমে হচ্ছে হ্যাকার, তারপর হচ্ছে ক্র্যাকার, তারপর হচ্ছে স্ক্রিপ্ট কিডি, দেন কর্পোরেট স্পাইস, আনএথিক্যাল এমপ্লয়েজ, সাইবার এক্সটর্শনিস্ট অ্যান্ড সাইবার টেরোরিস্ট। তো হ্যাকার হচ্ছে কারা? হ্যাকার মূলত হচ্ছে যারা কম্পিউটারের নেটওয়ার্কটাকে ব্রেকডাউন করে কম্পিউটারের সিস্টেমের ভিতর ঢুকে কাজ করে তাদেরকে বলা হচ্ছে হ্যাকার। হ্যাকার মূলত হচ্ছে তারা জাস্ট কম্পিউটারের যে নেটওয়ার্কটা, সেই নেটওয়ার্কটা যে উইক এটা তারা ফাইন্ড আউট করে দেয়। অনেকে যারা ইথিক্যাল হ্যাকিং বলে, ইথিক্যাল হ্যাকার যারা, তারা দাবি করে থাকে যে তারা যে কোনো নেটওয়ার্কের যে লুপহোলসগুলো বা যে গ্যাপগুলো আছে সেগুলো খুঁজে বের করার জন্য চেষ্টা করে। আর ক্র্যাকার হচ্ছে হ্যাকারের মতোই, বাট ক্র্যাকার হচ্ছে আরেকটু ভয়ঙ্কর। তারা হচ্ছে কম্পিউটারে বা নেটওয়ার্কে ঢুকে ডিস্ট্রাকটিভ কাজগুলো করে থাকে, ইনফরমেশন নষ্ট করে দেওয়া, ইনফরমেশন ডিলিট করে দেওয়া বা এই ধরনের ক্ষতিকর কাজগুলো করে থাকে হচ্ছে ক্র্যাকার। হ্যাকার এবং ক্র্যাকার মূলত একই রকম, বাট একজন হচ্ছে নেটওয়ার্কে পেনিট্রেট করে বাট তার ইন্টেনশন হয়তো বা ডেটা চুরি করে না বা ডেটা ডিস্ট্রয় করে না, বাট ক্র্যাকারের কাজ হচ্ছে ডেটা ডিস্ট্রয় করে বা অপারেটিং সিস্টেমটা ডাউন করে দেওয়া, মানে ক্ষতিকরমূলক কাজগুলো ক্র্যাকার করে থাকে। আর স্ক্রিপ্ট কিডি হচ্ছে যে নতুন নতুন যারা হ্যাকিং শিখে তারা হচ্ছে এক্সিস্টিং যেসব কোডগুলো থাকে হ্যাকারদের বা ক্র্যাকারদের বিভিন্ন কোড তারা হচ্ছে ওপেন করে দেয়। সেই ওপেন কোডগুলো তারা যে প্র্যাকটিস করে এদেরকে বলা হচ্ছে স্ক্রিপ্ট কিডি। এরপর হচ্ছে কর্পোরেট স্পাইস, এর মানে হচ্ছে যে কর্পোরেট স্পাইস এবং আনএথিক্যাল এমপ্লয়িজ দুইটার মধ্যে এই ডিফারেন্সটা হচ্ছে যে কর্পোরেট স্পাইস এবং আনএথিক্যাল এমপ্লয়ি দুটাই হচ্ছে আমাদের সারাউন্ডিংসে অফিস রিলেটেডের মধ্যে যারা থাকে তারাই। কর্পোরেট স্পাইস হচ্ছে তারা হচ্ছে কলিগদের কম্পিউটারগুলোতে অ্যাক্সেস করার চেষ্টা করে বা এদের কম্পিউটার কাজ যে ভালো বুঝে সে সাধারণত চেষ্টা করে তাদের কম্পিউটারগুলোতে অ্যাক্সেস নেওয়ার এবং অ্যাক্সেস নিয়ে কিছু ইনফরমেশন যদি পেয়ে থাকে যার মাধ্যমে সে ফিনান্সিয়াল অথবা অন্য কোনো বেনিফিট পায়, সেই ধরনের পার্সনদেরকে বলা হচ্ছে কর্পোরেট স্পাইস। আর আনএথিক্যাল এমপ্লয়িজ হচ্ছে কোম্পানির ভিতরের এমপ্লয়ি যারা হচ্ছে কোম্পানির গুরুত্বপূর্ণ ইনফরমেশন নেওয়ার জন্য বিভিন্ন নেটওয়ার্কে ট্রাই করে এবং এগুলোকে বাইরে সেল করে সে বেনিফিটেড হতে চায়। এই ধরনের এমপ্লয়িকে বলা হচ্ছে আনএথিক্যাল এমপ্লয়ি। আর সাইবার এক্সটর্শনিস্টের কাজ হচ্ছে যে তারা হচ্ছে ওয়ান কাইন্ড অফ হ্যাকার এবং ক্র্যাকার, তারা সিস্টেমের ভিতরে ঢোকার পরে তারা একটা অ্যামাউন্ট দাবি করে, একটা পেমেন্ট দাবি করে, যে পেমেন্টটা যদি তাদেরকে না করা হয় তাহলে তারা নেটওয়ার্ক ডাউন করে দিবে অথবা সার্ভার ক্র্যাশ করবে অথবা ডিস্ট্রয় করে দেবে। এই ধরনের লোকদেরকে বলা হচ্ছে সাইবার এক্সটর্শনিস্ট।
আর সাইবার টেরোরিস্ট বলতে হচ্ছে যে এক্সটর্শনিস্টদের মতে, বাট এরা হচ্ছে পেমেন্ট নিয়ে কাজ করেন, এরা কোনো পলিটিক্যাল ইস্যু নিয়ে হচ্ছে অ্যাটাকগুলো করে থাকে, তাদেরকে বলা হচ্ছে সাইবার টেরোরিস্ট। তো এই হচ্ছে ডিজিটাল সিকিউরিটি রিস্কের কিছু অংশ। নেক্সট আমরা দেখবো হচ্ছে ইন্টারনেট এবং নেটওয়ার্ক অ্যাটাক, সাধারণত কী ধরনের অ্যাটাকগুলো হয়ে থাকে। তো আমরা মোটামুটি যেটা জানি যে সেটা হচ্ছে যে নেটওয়ার্কের মধ্যে দিয়ে সাধারণত আমরা যেসব ইনফরমেশন ট্রান্সমিট করি সেগুলোতে অনেক ধরনের সিকিউরিটি রিস্ক থাকে, বাট আমরা যদি ইনফরমেশনগুলো অর্গানাইজেশনে রেখে দিই তার চেয়ে দেখা যায় ইনফরমেশন ট্রান্সমিটের ক্ষেত্রে রিস্কের পরিমাণটা অনেক বেশি। তো সেইখানে এই কী ধরনের নেটওয়ার্ক অ্যাটাক হতে পারে, তার প্রথমটাকে আমরা বলছি যে ম্যালওয়্যার। ম্যালওয়্যার হচ্ছে শর্ট ফর্মেস হচ্ছে ম্যালিশিয়াস সফটওয়্যার। তো এইটার ম্যালিশিয়াস সফটওয়্যারকে শর্ট ফর্মেটে বলা হয় হচ্ছে ম্যালওয়্যার। ম্যালওয়্যারটা হচ্ছে এক ধরনের প্রোগ্রাম যেটা হচ্ছে যে কম্পিউটার যে ইউজার, সেই ইউজারের অজান্তেই কম্পিউটার বা মোবাইল ডিভাইসের অপারেশনগুলোকে চেঞ্জ করে দেয়, সেইগুলোকে বলা হচ্ছে ম্যালওয়্যার। তো এখানে পাশে কিছু কমন টাইপ অফ ম্যালওয়্যার দেওয়া আছে, যেমন ভাইরাস, তারপরে ওয়ার্ম, দেন ট্রোজান হর্স, রুটকিট, স্পাইওয়্যার, অ্যাডওয়্যার, এগুলো হচ্ছে বিভিন্ন টাইপ অফ বা কমন টাইপস অফ ম্যালওয়্যার। তো ভাইরাস মূলত আমরা বলি যে কিছু ধরনের ড্যামেজিং প্রোগ্রামস যেগুলো হচ্ছে কম্পিউটার বা মোবাইল ডিভাইসের যে ইউজারের যে ইনফরমেশন বা পারমিশন এগুলোকে ব্রেকডাউন করে বা প্রোগ্রামগুলোকে নষ্ট করে দেয়। আর ওয়ার্ম হচ্ছে এক ধরনের প্রোগ্রাম যেটা হচ্ছে নিজে নিজে কপি হয়, রিপিটেডলি নিজে কপি হতে থাকে এবং নেটওয়ার্কের রিসোর্সগুলো সাধারণত রিডিউস করে দেয় বা শাটডাউন করে দেয় বা ডিভাইসগুলোকে স্লো করে ফেলে। ট্রোজান হর্স হচ্ছে এটা প্রোগ্রামের ভিতরে লুকিয়ে থাকে এবং এটা ভাইরাস বা ওয়ার্মের মতো কাজ করে না, এটা হচ্ছে প্রোগ্রামের ভিতর লুকিয়ে থাকে যখন প্রোগ্রামটা রান হয় তখন এই প্রোগ্রামগুলো কাজ করা শুরু করে। রুটকিট হচ্ছে এগুলো প্রোগ্রামের বা মোবাইল ডিভাইসের লুকায়িত অবস্থায় থাকে এবং কেউ যখন রিমোট লোকেশনে তার পিসি বা মোবাইল ডিভাইসে কন্ট্রোলিং করতে চায় তখন হচ্ছে এই সফটওয়্যারটা বা এই ধরনের প্রোগ্রামগুলো হচ্ছে অ্যাক্টিভেট হয়। এই ধরনের প্রোগ্রামগুলোকে বলা হচ্ছে রুটকিট, যার মাধ্যমে রিমোটলি বা দূর থেকে কেউ তো আমার পিসিতে অ্যাক্সেস করতে পারবে। আর স্পাইওয়্যার হচ্ছে এগুলো প্রোগ্রাম যেগুলো হচ্ছে ইউজারের নলেজ ছাড়াই সিকিউরিটি ইনফরমেশনগুলো বা সিক্রেটলি ইনফরমেশনগুলো কালেক্ট করে অনলাইনে ইউজারের কাছে সেন্ড করে দেয় অন্য ইউজারের কাছে, এটাকে স্পাইওয়্যার বলে। আর অ্যাডওয়্যার হচ্ছে যে বিভিন্ন কাজ করতে গেলে বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট, পপ আপ, ব্যানার, হাবি যাবি ব্লা এগুলো ইমেল, ওয়েব পেজে চলে আসে। এই হচ্ছে কমন টাইপ অফ কিছু ম্যালওয়্যার। সো বেসিক্যালি সাধারণত ইন্টারনেটে বা নেটওয়ার্ক অ্যাটাকটা কীভাবে হয় আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, তো এখানে যেই ইনফরমেশন দেওয়া আছে যে হাউ এ ভাইরাস ক্যান স্প্রেড ভিয়া অ্যান ইমেইল মেসেজ, ইমেইলের মাধ্যমে ভাইরাসটা কীভাবে ছড়ায়। সো স্টেপ 1-এ দেখো কী করা আছে, যে কিছু আনস্ক্র্যাপুলাস প্রোগ্রামার আছে। এখানে যারা বসে আছে এরা হচ্ছে আনস্ক্র্যাপুলাস প্রোগ্রামার। তো এরা হচ্ছে ভাইরাস প্রোগ্রামগুলোকে ক্রিয়েট করে যা ধরো এমন একটা ভাইরাস প্রোগ্রাম ক্রিয়েট করলো যার কাজ হচ্ছে সব ধরনের ফাইলগুলো ডিলিট করে ফেলা। সো তারা কি করে, তারা এই ভাইরাসটাকে একটা ওয়ার্ড প্রসেসিং ডকুমেন্টের ভিতরে হাইড করার পরে এটাকে ইমেইলের যে মেসেজ বা যে ডকুমেন্ট সেটার সাথে অ্যাটাচমেন্ট করে পাঠিয়ে দেয়। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপে ইমেইল মেসেজ যেটা ইনফেক্টেড অ্যাটাচমেন্ট আকারে হয় সেটা বিভিন্ন ওয়ার্ল্ডের বিভিন্ন ইউজারের কাছে চলে যায়। এই জন্য দেখবা যে আনট্রাস্টেড কোনো জায়গা থেকে যখন ইমেইল আসে, মেইল সার্ভার কী করে এটাকে স্পামে পাঠিয়ে দেয়। স্পামে পাঠানোর কারণটাই হচ্ছে যে এটা হচ্ছে আনট্রাস্টেড। তুমি যদি মেইলটা ওপেন করো তাহলে তোমার নিজের রিস্কে এটাকে ওপেন করতে হবে। এখানে দুইটা কেস হয়। কি দুইটা কেস? ফার্স্ট কেসে যেটা হয় যে কিছু ইউজার হচ্ছে অ্যাটাচমেন্ট ওপেন করে এবং তাদের কম্পিউটারটা ইনফেক্টেড হয়ে যায়, না বুঝে এই মেসেজটা ওপেন করে ফেলে। আবার আরেক ধরনের ইউজার আছে যে তারা হচ্ছে দে ডু নট রিকগনাইজ দ্য নেম অফ দ্য সেন্ডার অর ইমেল মেসেজ। তো কে মেসেজটা পাঠিয়েছে বা মেইলটা কে পাঠিয়েছে সে তাদেরকে চিনে না। তো না চেনার কারণে তারা হচ্ছে ইমেল মেসেজটা ওপেন করে না, তার পরিবর্তে কী করে, তারা ইমিডিয়েটলি মেসেজটাকে ডিলিট করে দেয় এবং তাদের কম্পিউটারে ভাইরাস দ্বারা ইনফেক্টেড হয় না। তো তার মানে এখানে দেখা যাচ্ছে যে ইমেইলের মাধ্যমে সাধারণত একটা নেটওয়ার্ক বা একটা ভাইরাস ছড়াতে পারে এবং আমরা যদি একটু সতর্ক থাকি তাহলে এখান থেকে আমরা রিলিফ পাওয়া যায়।
নেক্সট যেটা আছে যে আরও কিছু নেটওয়ার্ক অ্যাটাক আছে, যেমন বটনেট একটা অ্যাটাক। সেটা হচ্ছে যেখানে গ্রুপ অফ কম্প্রোমাইজড কম্পিউটার মোবাইল ডিভাইস কানেক্ট টু এ নেটওয়ার্ক। সেখানে কম্প্রোমাইজড নেটওয়ার্ক আর ডিভাইসকে বলা হয় হচ্ছে জম্বি। মানে এই ধরনের যে কম্পিউটার বা মোবাইলগুলো যেগুলো ধরো ইনফেক্টেড হয়ে গেছে তোমার ভাইরাস দিয়ে বা ম্যালওয়্যার দিয়ে, এরা যখন একটা নেটওয়ার্ক ফল গ্রুপ করে বা নেটওয়ার্ক তৈরি করে তখন এদেরকে বলা হচ্ছে বটনেট। দেন আরেক ধরনের প্রবলেম আছে যেটাকে বলে ডিওএস অ্যাটাক বা অনেক সময় ডিডিওএস অ্যাটাক বলা হয়, যে ডেনিয়াল অফ সার্ভিস অ্যাটাক। এটা হচ্ছে যে কম্পিউটারের অ্যাক্সেস করার জন্য যে ইন্টারনেট সার্ভিস প্রয়োজন সেটাকে ডিস্টার্ব করে বা ডিসরাপ্ট করে। তো এটাকে বলা হচ্ছে ডিস্ট্রিবিউটেড ডস অ্যাটাক বা এটা অনেক সময় নাম হচ্ছে ডিডিওএস অ্যাটাক। এর মাধ্যমে কম্পিউটারের ইন্টারনেট অ্যাক্সেসটা বন্ধ হয়ে যায়। 4 নম্বর হচ্ছে ব্যাকডোর। ব্যাকডোর হচ্ছে এক ধরনের প্রোগ্রাম যেখানে অনেকগুলো ইনস্ট্রাকশন দেয়া থাকে, যে ইনস্ট্রাকশনের মাধ্যমে ইউজার হচ্ছে তার পিসির যে সিকিউরিটি কন্ট্রোল সেটাকে বাইপাস করতে পারে। দ্যাট মিনস তোমার পিসিতে ঢোকার সময় হয়তো বা পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হয়, কিন্তু ব্যাকডোর থাকলে সে এই পাসওয়ার্ডটাকে বাইপাস করে তোমার সিস্টেমে সে ইন করতে পারবে। এই ধরনের প্রোগ্রামকে বলা হচ্ছে ব্যাকডোর প্রোগ্রাম। এছাড়াও আরেকটা আছে স্পুফিং হচ্ছে এক ধরনের টেকনিক যার মাধ্যমে হচ্ছে ইন্ট্রুডার যারা আছে, ইন্ট্রুডার মানে হচ্ছে যে আমি যাকে পারমিশন দিচ্ছেন আনঅথরাইজ ব্যক্তি, সে সিস্টেমে জোর করে ঢুকতে যাচ্ছে। তো ইন্ট্রুডার কী করে, এই টেকনিকটা ইউজ করে সে হচ্ছে যে নেটওয়ার্ক বা ইন্টারনেটের কোন জায়গাটায় ফাঁকা আছে বা কোন জায়গাটায় গ্যাপ আছে সেই গ্যাপটা খোঁজার চেষ্টা করে। এই টেকনিকটাকে বলা হচ্ছে স্পুফিং। তো ফায়ারওয়াল আমরা এর আগের ক্লাসেও দেখেছি। তো ফায়ারওয়াল হচ্ছে মূলত এক ধরনের হার্ডওয়্যার অথবা সফটওয়্যার যার কাজ হচ্ছে আমার যে নেটওয়ার্কের যে রিসোর্সগুলো সেই রিসোর্সকে এই ধরনের ইন্ট্রুশন মানে অনাকাঙ্ক্ষিত ব্যক্তিদের প্রবেশ থেকে আটকে দেবে। এটা হচ্ছে ফায়ারওয়ালের কাজ। তো আনঅথরাইজ অ্যাক্সেস এবং এটা কীভাবে হয় দেখো কি বলছে, যে আনঅথরাইজ অ্যাক্সেস ইজ দ্য ইউজ অফ কম্পিউটার আর নেটওয়ার্ক উইদাউট পারমিশন। দ্যাট মিন তোমার কম্পিউটার অথবা নেটওয়ার্কটা তোমার পারমিশন ছাড়া ইউজ করাটাই হচ্ছে আনঅথরাইজ অ্যাক্সেস। Unauthorized use is the use of computer or its data for unapproved or possibly illegal activities. তাহলে আনঅথরাইজ অ্যাক্সেস হচ্ছে তোমার পারমিশন ছাড়া তোমার কম্পিউটার বা নেটওয়ার্ক ইউজ করা, আর অনঅথরাইজ ইউজ হচ্ছে কম্পিউটার এবং ডেটাকে এমনভাবে ইউজ করা যেটা সে ইলিগাল অ্যাক্টিভিটির কাজে ইউজ করতেছে। লাইক ধরো তোমার মোবাইল ফোন তোমার সিম যেটা তোমার নামে সেটা হচ্ছে অ্যালোকেশন করে, কিন্তু সেই সিম দিয়ে সে যদি কোনো ইলিগাল কাজ করে তাহলে এটা হবে আনঅথরাইজ ইউজ। এখন আনঅথরাইজ অ্যাক্সেস বা ইউজ এটাকে আমরা প্রিভেন্ট করার জন্য কী কী করতে পারি। তো অর্গানাইজেশন যেটা করে কিছু স্টেপস বা কিছু প্রিভেনশন মেজার নেয় যাতে আনঅথরাইজ অ্যাক্সেসটাকে এবং ইউজটাকে অফ করা যায়। সেটা হচ্ছে অ্যাকসেপ্টেবল ইউজ পলিসি, অথবা আমরা ফাইল এবং প্রিন্টার শেয়ারিংগুলোকে ডিসেবল করতে পারি। যেমন এখানে দেখা যাচ্ছে আমাদের উইন্ডোজ 10-এও এই ফাইল এবং প্রিন্টার শেয়ারিংয়ের বিভিন্ন অপশনগুলো আমরা ডিসেবল করে রাখতে পারি। সো আনঅথরাইজ অ্যাক্সেস এবং ইউজ প্রোটেকশন করার জন্য আরও একটা কাজ করা যায়, যেটা হচ্ছে যে অ্যাক্সেস কন্ট্রোল। এই যে একটা টার্ম আছে যেটাকে বলা হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল, মানে কে আমার সিস্টেমে আসতে পারবে কে আসতে পারবে না, এই টার্মটাকে বলা হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল। এটার মানে বলা হচ্ছে হু ক্যান অ্যাক্সেস এ কম্পিউটার ডিভাইস অন নেটওয়ার্ক। কে হচ্ছে আমার কম্পিউটার ডিভাইস অথবা নেটওয়ার্কে অ্যাক্সেস করতে পারবে, এবং যখন তারা এটা অ্যাক্সেস করবে তখন তারা কি কতটুকু পর্যন্ত কি অ্যাক্সেস করতে পারবে বা কতটুকু পর্যন্ত অ্যাক্সেস করতে পারবে এই জিনিসটাও বলা থাকে। তাহলে কম্পিউটার, মোবাইল ডিভাইস অথবা নেটওয়ার্কে অবশ্যই এই ধরনের জিনিস বা এই ধরনের রেকর্ড বা ডেটাবেস মেনটেন করতে হবে, যার মাধ্যমে কে সাকসেসফুলি ইন করতে পারবে আর কে সাকসেসফুলি ইন করতে পারবে না এই জিনিসটা বলে দেওয়া থাকবে। সাধারণত আমরা এটা করার জন্য যে এই টুলটা ইউজ করি সেটা হচ্ছে ইউজার নেম এবং পাসওয়ার্ড ইউজ করে থাকি। এর মাধ্যমে হচ্ছে আমরা সেই নেটওয়ার্কে অ্যাক্সেস করতে পারবো কি পারবো না সেটা ডিপেন্ড করে হচ্ছে আমার ইউজার নেম পাসওয়ার্ডের উপরে। আমার যদি ইউজার নেম পাসওয়ার্ড থাকে তাহলে আমি সিস্টেম অ্যাক্সেস করতে পারবো, আদারওয়াইজ পারবো না। এছাড়াও আরও যে কিছু টেকনিক আছে সেটা হচ্ছে আনঅথরাইজ অ্যাক্সেস এবং ইউজ প্রিভেনশনের জন্য যে পাস ফ্রেজ একটা টার্ম আছে। পাস ফ্রেজ কথাটার মানে হচ্ছে যে এটা হচ্ছে প্রাইভেট কম্বিনেশন অফ ওয়ার্ডস।
এটা পাসওয়ার্ড বলতে পারো বা পাস ফ্রেজ, যেটা হচ্ছে বিভিন্ন ধরনের ওয়ার্ডের কম্বিনেশনে থাকে। এর ভিতরে অনেক সময় ক্যাপিটাল ওয়ার্ড থাকে, পাংচুয়েশন থাকে। পাংচুয়েশন মানে হচ্ছে @, $, এগুলোকে বলা হচ্ছে পাংচুয়েশন। অ্যাসোসিয়েটেড উইথ দ্য ইউজার নেম দ্যাট অ্যালাউস টু অ্যাক্সেস সার্টেন কম্পিউটার রিসোর্স। তো একটা ধরো কম্বিনেশন অফ ওয়ার্ড যেটার ভিতরে নাম্বার, অ্যালফাবেট, পাংচুয়েশন, ছোটো হাতের বড় হাতের মিক্স করে একটা ওয়ার্ড বা একটা সেন্টেন্স থাকবে, যেটা দিয়ে হচ্ছে তোমাকে কম্পিউটার রিসোর্স অ্যাক্সেস করার জন্য পারমিশন দেওয়া হবে। এই টার্মটাকে বলা হচ্ছে পাস ফ্রেজ। অথবা এছাড়াও আমরা যেটা ইউজ করতে পারি যেটা হচ্ছে পিন মানে হচ্ছে পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার, বা অনেক সময় এটাকে বলা হয় পাসকোড, বা আমরা অনেক সময় এটাকে নিউমেরিক পাসকোডও বলি। তো এই ধরনের পিন যেটা কোম্পানি ইউজারদেরকে দিতে পারে, যার মাধ্যমে আমরা ইউজ করতে পারি। নেক্সট যেটা দেওয়া আছে সেটা হচ্ছে পসেসড অবজেক্ট অর এনি আইটেম দ্যাট ইউ মাস্ট পসেস অর ক্যারি উইথ ইউ ইট টু ইন অর্ডার টু গেইন অ্যাক্সেস কম্পিউটার ওর কম্পিউটার ফ্যাসিলিটির। মানে হচ্ছে যে তোমাকে কোনো একটা অবজেক্ট বা কোনো বস্তু দেওয়া হবে যেটা তোমাকে অবশ্যই ক্যারি করতে হবে ওই ডিভাইসটা ইউজ করার জন্য। সেটা একটা কোনো RFID কার্ড হতে পারে, আইডি কার্ডের মতো, বা কোনো একটা ডিভাইস হতে পারে। অথবা এছাড়া আমরা যেটা করতে পারি বায়োমেট্রিক ডিভাইসও ইউজ করতে পারি, যার মাধ্যমে কোনো ব্যক্তির আইডেন্টিটি আমরা ডিজিটাল কোডের মাধ্যমে কম্পেয়ার করে মোবাইল বা কম্পিউটারে সে অ্যাক্সেস করতে পারবে কি পারবে না সেটা আমরা তার ফিজিক্যাল বা বিহেভিয়ারাল ক্যারেক্টারিস্টিক্সের মাধ্যমে ভেরিফাই করে আমরা ইউজ করতে পারি। যেমন কিছু বায়োমেট্রিক ডিভাইসের কথা এখানে যেমন এক্সাম্পল দেওয়া আছে, ফিঙ্গারপ্রিন্ট রিডার, তারপরে ফেস রিকগনিশন সিস্টেম, তারপরে হ্যান্ড জিওমেট্রি সিস্টেম, দেন ভয়েস ভেরিফিকেশন সিস্টেম হতে পারে, সিগনেচার ভেরিফিকেশন সিস্টেম হতে পারে, অথবা আইরিশ রিকগনিশন সিস্টেম। আইরিশ মানে চোখের যে ব্ল্যাক সার্কেলটা সেটাকে আমরা আইরিশ বলি। এই আইরিশটা হচ্ছে এক একজন মানুষের হচ্ছে এক এক মানুষ। আইরিশের রিকগনিশন সিস্টেমের মাধ্যমে এটা এক ধরনের বায়োমেট্রিক সিস্টেম। এছাড়াও আরেকটা অপশন যেটা আছে টু স্টেপ ভেরিফিকেশন, একটা খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর, যেটার মাধ্যমে হচ্ছে আমরা আনঅথরাইজ অ্যাক্সেস বা ইউজটাকে মানে ব্লক করতে পারি। সেটা হচ্ছে এই টু স্টেপ ভেরিফিকেশন যেটা করে দুইটা সেপারেট মেথডকে ইউজ করা হয় এবং একটার পর আরেকটা আসে ইউজারের আইডেন্টিটিটা ভেরিফাই করার জন্য। লাইক যেমন আমার ইমেইলে হচ্ছে 2FA বা 2 ফ্যাক্টর বা 2 স্টেপ ভেরিফিকেশন অথেন্টিকেশন অন করা আছে। সেটা কি, প্রথমে আমি ইমেইলে ঢুকলাম, তো বলা আছে কি যে দুইটা আলাদা আলাদা মেথড হবে এবং একটার পর আরেকটা আসবে। তাহলে আমার ইমেল অ্যাড্রেস দেওয়ার পর ফার্স্ট যে মেথডটা সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে পাসওয়ার্ড যাবে। আমি পাসওয়ার্ড দেওয়ার পর সেকেন্ড মেথডটা হচ্ছে যে আমাকে আমার মোবাইলে হচ্ছে একটা কোড আসে, সেই কোডটা ওইখানে ইনপুট দিতে বলে। তাহলে প্রথম হচ্ছে পাসওয়ার্ড দিলাম, সেকেন্ড স্টেপে হচ্ছে সেই কোডটা চাইলো। সেই কোডটা দেওয়ার পর সে ভেরিফাই হলো যে আমি আসলে ভ্যালিড ইউজার কিনা। সো এই ধরনের ভেরিফিকেশনকে বলা হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশন। তো এখানে দেখো মাইক্রোসফট অ্যাকাউন্টে যেটা হচ্ছে যে সে একটা ইমেল এবং পাসওয়ার্ড দিল, দেওয়ার পরে তার কী হলো, এখানে ফোন নাম্বারে একটা SMS আসলো। তো তার দেখলো এটা হচ্ছে তার SMS-এর কোড। এই কোডটা যখন সে এখানে দিল, দেওয়ার পরে সেটা সাকসেসফুলি ভেরিফাইড হলো। তার মানে এটাকে বলা হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশন ফর প্রিভেন্টিং আনঅথরাইজ অ্যাক্সেস অ্যান্ড দ্য ইউজ। এছাড়াও আনঅথরাইজ অ্যাক্সেস এবং ইউজটা প্রিভেন্ট করার জন্য আমরা ইউজ করতে পারি ডিজিটাল ফরেনসিকটা হচ্ছে যে কম্পিউটার বা আদার যে নেটওয়ার্ক আছে সেই নেটওয়ার্কে এভিডেন্স অথবা ডিসকভারি অথবা কালেকশন এগুলো খুঁজে বের করা। তো ডিজিটাল ফরেনসিকের ক্ষেত্রে অনেক ধরনের এরিয়া আছে, বা ডিজিটাল ফরেনসিক জিনিসটা অনেক জায়গায় আমরা ইউজ করতে পারি। সেটা হচ্ছে ল এনফোর্সমেন্টের ক্ষেত্রে, যেমন পুলিশ, সাইবার ক্রিমিনাল যারা, তাদের ক্ষেত্রে হচ্ছে এই ধরনের ডিজিটাল ফরেনসিক কেসটা ইউজ করে। ক্রিমিনাল প্রসিকিউটর ইউজ করে থাকে, মিলিটারি ইন্টেলিজেন্সে ইউজ করা হয়, ইন্স্যুরেন্স এজেন্সিতেও ইউজ করে, অথবা ইনফরমেশন সিকিউরিটি ডিপার্টমেন্ট যারা আছে তারা হচ্ছে এই ডিজিটাল ফরেনসিক পার্টটা ইউজ করে থাকে। এরপর আমরা যে টার্মটা দেখবো সেটা হচ্ছে সফটওয়্যার থেফট, বা সফটওয়্যার কীভাবে চুরি করে। এটা কীভাবে হয়, যখন সফটওয়্যারের যে মিডিয়াটা সেটা কেউ চুরি করে। সফটওয়্যারের মিডিয়া বলতে সফটওয়্যারটা কোনো একটা তোমার হচ্ছে মিডিয়াতে ইনস্টল করা থাকে, সেটা হার্ড ড্রাইভ হোক বা যে কোনো একটা লোকেশনে হোক, সেটা চুরি করাটা হচ্ছে সফটওয়্যার থেফট। ইন্টেনশনালি ইরেজ প্রোগ্রাম, কেউ যদি ইচ্ছাকৃতভাবে প্রোগ্রামকে ইরেজ করে দেয়, সেটাও হচ্ছে সফটওয়্যার থেফটের আন্ডারে পড়ে। নাম্বার 3, ইললিগালি রেজিস্টার অর অ্যাক্টিভেট দ্য প্রোগ্রাম। যদি প্রোগ্রামটাকে কেউ ইললিগালভাবে রেজিস্টার করে থাকে, যেমন আমরা ক্র্যাক সফটওয়্যারগুলো যে ইললিগালি হচ্ছে
এটাকে অ্যাক্টিভেট করি অথবা রেজিস্টার করে থাকি, এটা হচ্ছে সফটওয়্যার থেফটের একটা এক্সাম্পল। তো ইলিগালি রেজিস্টার করা অথবা প্রোগ্রামকে অ্যাক্টিভেট করা, এটা হচ্ছে সফটওয়্যার থেফটের এক্সাম্পল। ইলিগালি কপি ইজ এ প্রোগ্রাম, একটা প্রোগ্রামকে তুমি ইলিগালি হচ্ছে কপি করলা, যেটা হচ্ছে তোমার কপি করার পারমিশন নেই, বাট তারপরেও তুমি কপি করে নিয়ে যাচ্ছ, নিয়ে এটা ক্র্যাক সফটওয়্যার দিয়ে রেজিস্টার করে ইউজ করতেছে, এগুলো সবই হচ্ছে সফটওয়্যার থেফটের এক্সাম্পল। সফটওয়্যার থেফটের আরও কিছু যদি বলে থাকি, সেটা হচ্ছে যে অনেক ধরনের ম্যানুফ্যাকচারার যারা মানে সফটওয়্যার যারা প্রডিউস করে, তারা যেটা করে যে সফটওয়্যারের ভিতর বিভিন্ন ধরনের অ্যাক্টিভেশন প্রসেস সেট করে দেয়, যার মাধ্যমে মানে এটা ইনশিওর হয় যে সফটওয়্যারটা একের অধিক বা কম্পিউটারের বেশি কম্পিউটার আমরা এটাকে ইনস্টল করতে পারবো না। তো এখন এই অ্যাক্টিভেশন প্রসেসে বা এই প্রোডাক্ট যখন অ্যাক্টিভেশন হয় তখন এই কন্ডাক্টরটা এই অ্যাক্টিভেশনটা কীভাবে হয়ে থাকে, এটা সাধারণত অনলাইনে হতে পারে অথবা ফোনের মাধ্যমে, অথবা ইউজারের যে ইনফরমেশন যেটা থেকে পার্সোনাল ইনফরমেশন, সেটা সেখানে হচ্ছে প্রোডাক্টের আইডেন্টিফিকেশন নাম্বার দিলে তার এগেনস্ট অটোমেটিক এক ধরনের লাইসেন্স কোড দিয়ে দেয়, সেই লাইসেন্স কোড দেওয়ার মাধ্যমে আমরা হচ্ছে প্রোডাক্টটাকে অ্যাক্টিভেট করতে পারি। এবং সব ধরনের সফটওয়্যারে যে লাইসেন্স এগ্রিমেন্ট থাকে, এখানে এরকম টাইপের একটা লাইসেন্স এগ্রিমেন্টে বলা থাকে যে এই সফটওয়্যারটা তুমি কী করতে পারবে অথবা কী করতে পারবে না, প্রত্যেকটা সফটওয়্যারের সাথে এরকম একটা করে লাইসেন্স এগ্রিমেন্ট দেওয়া থাকে। নেক্সট সেটা হচ্ছে ইনফরমেশন থেফট। এটা হচ্ছে যখন কেউ কোনো পার্সোনাল বা কনফিডেন্সিয়াল ইনফরমেশন আমার অমতেই বা কোনো পার্সোনাল অমতে যখন চুরি করার চেষ্টা করে, তখন এটাকে বলা হচ্ছে ইনফরমেশন থেফট। তো এইটার জন্য যে কাজটা আমরা করে থাকি সেটা হচ্ছে এনক্রিপ্ট করে থাকি। এনক্রিপ্টটা কি? এনক্রিপশন হচ্ছে একটা প্রসেস যার মাধ্যমে আমরা যে হিউম্যান রিডেবল যে ডেটা থাকে এটাকে বিভিন্ন ধরনের এনকোডাই ইউজ করে থাকি, যাতে আনঅথরাইজ অ্যাক্সেসটা প্রিভেন্ট করা যায়। লাইক কীরকম, তোমার ইনফরমেশন আছে মনে করো ABCDEF, ঠিক আছে? এখন এটাকে তুমি ABCDEFটাকে উল্টাপাল্টা করে এমনভাবে লিখলাম যে এইটা এমন হয়ে গেলো যে ক A B C খ, এরকম ধরো মিক্স করে হয়ে গেলো। তো যার ফলে নর্মাল মানুষ এটাকে পড়ে বুঝতে পারবে না যে এটা কী আছে। তো এই ধরনের কনসেপ্টটাকে বলা হচ্ছে এনকোডিং, যে নর্মাল ডাটাটাকে আমরা যেটা হিউম্যান পড়তে পারে সেটাকে কনভার্ট করে এমন একটা ক্যারেক্টারে নিয়ে যায় যেটা যাতে আনঅথরাইজ ব্যক্তি এটাতে অ্যাক্সেস না করতে পারে। তো ইনফরমেশন থেফটটাকে কীভাবে আমরা রিমুভ করতে পারি তার একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে, যেটাকে বলা হচ্ছে পাবলিক কি এনক্রিপশন। কনসেপ্টটা কি আমরা একটু বুঝে নিই। স্টেপ 1-এ কী হয়, সেন্ডার ক্রিয়েটস আ ডকুমেন্ট অ্যান্ড সেন্ড ভিয়া ইমেল টু দ্য রিসিভার। সেন্ডার কী করলো, একটা ডকুমেন্ট বা ওয়ার্ড ফাইলে মনে করো ডকুমেন্ট তৈরি করে সেই ইমেল দিয়ে হচ্ছে তার রিসিভার যার কাছে পাঠাবে তার কাছে সেন্ড করলো। সেন্ড করার পরে দ্য সেন্ডার ইউজেস দ্য রিসিভার্স পাবলিক কি টু এনক্রিপ্ট দ্য মেসেজ। রিসিভারের কাছে একটা পাবলিক কি থাকে, সেই পাবলিক কিটা সে ইউজ করো এই মেসেজটাকে এনক্রিপ্ট করার জন্য। রিসিভার কী করলো, রিসিভার যেটা ইউজ করলো সেটা হচ্ছে যে হি ইউজেস হিজ অর হার প্রাইভেট কি টু ডিক্রিপ্ট দ্য মেসেজ। তার মানে রিসিভারের কাছে যে মেইলটা আসলো সেই মেইলটা ওপেন করার জন্য সে একটা কি ইউজ করলো, যে কিটা তার নিজস্ব হতে পারে অথবা সেন্ডার যে কিটা আছে সেটাও সে ইউজ করতে পারে। সেটা দিয়ে এনক্রিপ্ট করার পরে দেন রিসিভার হচ্ছে সেই ইমেলটা বা প্রিন্ট আউটটা সে নিজে পড়তে পারবে। কিন্তু এর মাঝখানে যে স্টেপ 2 আর 3 এর মাঝখানে এখানে মনে করে আনঅথরাইজ একজন ব্যক্তি সে হচ্ছে সামহাও কোনোভাবে ডকুমেন্টটা রিসিভ করলো। এখন সে তো জানে না যে এটা এনক্রিপ্ট করা, এইটা এনক্রিপশনটা খোলার জন্য বা ডিক্রিপ্ট করার জন্য কী চাবিটা ইউজ করতে হবে, এটা শুধুমাত্র সেন্ডার এবং রিসিভার জানে। সো যার ফলে মাঝখানে যদি ইনফরমেশন চুরিও হয় তাহলে ইনফরমেশনটা নিয়ে কেউ কোনো কাজ করতে পারবে না। তো ইনফরমেশন থেফটের জন্য এখানে যে জিনিসটা আমরা ইউজ করে থাকি সেটা হচ্ছে ডিজিটাল সিগনেচার অথবা ডিজিটাল সার্টিফিকেটও ইউজ করা হয়। সো ডিজিটাল সিগনেচার হচ্ছে এক ধরনের এনক্রিপ্টেড কোড, যার মাধ্যমে কোনো পার্সন, ওয়েবসাইট অথবা অর্গানাইজেশন ইলেকট্রনিক মেসেজের সাথে অ্যাটাচমেন্ট আকারে পাঠিয়ে দেয়, যাতে সেন্ডার পাঠিয়ে দিলে রিসিভার তখন বুঝতে পারে যে মেসেজটা আসলে কার কাছ থেকে এসেছে। এটাকে বলা হচ্ছে ডিজিটাল সিগনেচার। এটা সাধারণত ইনশিওর করে যে ইম্পোস্টার মানে হচ্ছে যে ফ্রড, যারা হচ্ছে মাঝপথে করে পাঠায়। ধরো
সেন্ডার মেসেজটা পাঠাইছে, বাট অ্যাকচুয়ালি আসলেই সেন্ডার মেসেজটা পাঠায়নি, এটা অন্য একটা তৃতীয় কোনো ব্যক্তি মেসেজটা সেন্ড করেছে, তাদেরকে বলা হচ্ছে ইম্পোস্টার। তো বলা হচ্ছে যে ডিজিটাল সিগনেচারটা কেন ইউজ করা হয়, যাতে ইম্পোস্টার হচ্ছে ইন্টারনেট ট্রানজ্যাকশনের জিনিসগুলোকে, ইন্টারনেটে টাকা পয়সা লেনদেনের বিষয়টাতে কেউ যেন পার্টিসিপেট না করতে পারে। আর সেকেন্ড যেটা ডিজিটাল সার্টিফিকেট, এটা হচ্ছে যে কোনো ইউজার বা ওয়েবসাইট সেটা হচ্ছে মানে আইনসঙ্গত কিনা বা লেজিমেটেড কিনা সেটা হচ্ছে গ্যারান্টি প্রোভাইড করে, সেটা হচ্ছে ডিজিটাল সার্টিফিকেট। সো ডিজিটাল সার্টিফিকেটের ব্যাপারটা অলরেডি আমি তোমাদের গত ক্লাসে দেখিয়েছি। তো যে ওয়েবসাইট যারা সাধারণত এনক্রিপশন টেকনিক ইউজ করে তাদের ডাটাকে সিকিউরিটি দেয়, সেই ধরনের ওয়েবসাইটটাকে বলা হচ্ছে সিকিউর সাইট। দ্যাট মিনস যেসব ওয়েবসাইট ডিজিটাল সার্টিফিকেট থাকে তাদেরকে আমরা বলতে পারি এরা হচ্ছে সিকিউর ওয়েবসাইট বা সিকিউর সাইট। তাহলে এখানে খেয়াল করো, যেটা আমরা তোমাদেরকে গতদিন দেখিয়েছি, এখানে যে লক বাটনটা আছে, এই লক বাটনটা মূলত ইনশিওর করে যে আমার সার্টিফিকেটটা মানে সিকিউর কিনা। সেখানে ক্লিক করলে তোমরা সার্টিফিকেশনের ডিটেলসটা দেখতে পারবে। তাহলে এই ধরনের ওয়েবসাইটে আমরা যদি যাই বা এই ধরনের ওয়েবসাইটে ট্রানজ্যাকশন করি, তাহলে ইনফরমেশন চুরি হওয়ার সম্ভাবনাটা খুবই কম হবে। সো এটাই হচ্ছে ওয়ান সেন্স আমাদের ইনফরমেশন থেফট। দেন এই হার্ডওয়্যার ফেইলিয়ার, এই পার্টটা আমরা হচ্ছে নেক্সট ক্লাসে দেখব। আজকে এই পর্যন্তই। আশা করি টপিক যতটুকু বলেছে তোমরা বুঝতে পেরেছো। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে ক্লাসে ডিসকাশনের পয়েন্ট রেজ করবো, অথবা আমাদের ক্লাস ফিডব্যাকে তোমার কোয়েশ্চেনটা সেখানে লিখে দিবা। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ।